আচ্ছা, আমি তো সব মেসেজ দেখতে পারি না, কারণ হচ্ছে গিয়া মানে সবাই একসাথে চ্যাট করলে মানে উপরে চলে যায়। তার জন্য যখন যেটা পড়ি সেটাই আমি দেখতেছি, সমস্যা নেই। ফ্রাইডে যে ক্লাস আছে কিনা ওটা বলে দিব, আগামীকাল বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, লাস্ট দিনের কোশ্চেন গুলো না না মুমতাই না, তোমাকে তো আমি বললাম লাস্ট দিনের কোশ্চেন গুলা তোমার করার দরকার নাই। তুমি হচ্ছে গিয়ে আজকের যে ক্লাস গুলা, আজকে যে ক্লাসের উপর কোশ্চেন আছে তুমি সেগুলো করবে। নামাজ পড়ার জন্য তো ভাইয়া তো সময় দিবে, সমস্যা নাই, ভাইয়া তো 5 মিনিটের একটা ব্রেক দিবে, তখন তো তোমরা সবাই নামাজ পড়ে নিবা। হ্যাঁ, 3টা বেজে গেছে, আমরা আরেকটু মানে ওয়েট করবো, কারণ এখনো সবাই জয়েন দেয় নাই। দেখা যাচ্ছে যে একটু মানে যারা পড়ে আছে তারা কোশ্চেন করার সুবিধা, তার জন্য আমরা একটু 2 মিনিট একটু ওয়েট করবো, তারপর আমরা ক্লাসটা শুরু করবো। আজকেও দেরি হবে না, আজকেও দেরি হবে না, আজকে জাস্ট 2 মিনিট দেরি হবে, 2 থেকে 3 মিনিট, তারপর আমরা ক্লাসটা শুরু করে দেবো। সকালে ঘুম থেকে উঠি 10টা, সকালে সকালে উঠতে পারি না। আচ্ছা, সমস্যা নাই ভাইয়া, দিব না একটু টাইম, নামাজের ব্রেক তো একটু তোমাদের 5-10 মিনিট দিবে, সমস্যা নাই ভাই, বলে দিলেই হবে। আচ্ছা, জামি, তুমি যে কোশ্চেনটা করতেছো সেটা হচ্ছে গিয়া এখনো বলা যাচ্ছে না, আর একটা কোশ্চেন বারবার কপি পেস্ট করার দরকার নেই। লাইভ এক্সাম পরে দেওয়া যাবে না, তোমাদের তো আমি বলে দিচ্ছি যে লাইভ এক্সাম একবার মিস করলে আর দেওয়া যাবে না। হ্যাঁ মেধা, ওটা হয় নাই, ওটা আমরাও জানি, তার জন্য কিন্তু আমরা তোমাদের একটা একটা ক্লাস রাখতেছি। ওটা কবে হবে ওটা বলে দিব। ভাইয়া। জি ভাইয়া, তাহলে ওদের সাথে একটু কথাবার্তা বলে শুরু করি তাহলে। জি ভাইয়া, কথা বলতে শুরু করে। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের আজকের এই তৃতীয় ক্লাসে। আন্তরিকভাবে দুঃখিত, গত ক্লাসটাতে কমিটেড ছিলাম আমি ক্লাস নেওয়ার জন্য, কিন্তু খুব আনফরচুনেট একটা ঘটনার কারণে গত ক্লাসটা তোমাদেরকে নিতে পারিনি, এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী আমি। তো দেখা যাচ্ছে যে যে ভাইয়াটা এসেছিলেন তিনি কিন্তু খুব শর্ট নোটিসে এসেছিলেন, মানে তিনি মানে আগে কিন্তু আমাদের আলোচনাও হয়নি এভাবে যে ক্লাসটা ঠিক কোন কোন বিষয় ঠিক কিভাবে পড়ানো হবে। তো গত ক্লাসে যদি কোনো ল্যাকিংস থাকে তাহলে সেগুলোকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর গত ক্লাসটার কোনো এক্সট্রা কোনো সাপ্লিমেন্টারি কিছু দেওয়া যায় কিনা সেটা অথরিটি তো বললোই, দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু তারপরও কিছু বেসিক জায়গায় তোমাদের হয়তো মনে প্রশ্ন আছে। আমি আজকে ক্লাসটাতে যেহেতু ট্রান্সফরমেশন আইডেন্টিফিকেশন গত ক্লাসে রাজা ভাইয়া ধরেছিলেন, তো আশা করছি এখানটা নিয়ে তোমাদের কনফিউশন একটুটা কম হবে, সময় কম লাগবে, এই জন্য গত ক্লাসের যদি কিছু পার্ট সম্ভব হয় আজকে আমি পড়ানোর মাঝখানেই অ্যান্সার করব। তার ভিতর জাস্ট একটা প্রশ্নের আমি উত্তর শুরুতেই দিয়ে নিচ্ছি। অনেকে হয়তো এই প্রশ্নটা করেছো যে ভাইয়া থ্যাংক ইউ এটা ট্যাগ কোয়েশ্চেন কিভাবে করব। দেখো, এই থ্যাংক ইউ এই শব্দটা মানে এই ফ্রেজটা কিন্তু কোনো বাক্য গঠন করে নাই। তুমি যদি এটাতে অবজেক্টের কথা চিন্তা করো, এই বাক্যের অবজেক্টটাকে, অবজেক্ট ইউ, আর এই বাক্যের সাবজেক্টটাকে আমাকে একটু বলতে পারবা বলো তো? এই বাক্যের সাবজেক্টটাকে থ্যাংক ইউ। এই তো অনেকেই অ্যান্সার করছো, ভেরি গুড। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই। তাইলে এই বাক্যটাকে যদি আমি কমপ্লিট করি বাক্যটা কেমন দাঁড়াবে? আই থ্যাংক ইউ। আই থ্যাংক ইউ তুমি এভাবেও বলতে পারো, বাট তুমি আমরা নর্মালি কিভাবে বলি? আই উইশ ইউ থ্যাংক ইউ, এভাবে বলি না আমরা নর্মালি? তো যখনই তোমার গুড বাই থাকুক, থ্যাংক ইউ হোক, এগুলো ট্যাগ কোয়েশ্চেন আমরা ডোন্ট আই লিখে করব, ঠিক আছে? যেমন আই বেড ইউ গুড বাই, আই উইশ ইউ থ্যাংক ইউ, অথবা আই থ্যাংক ইউ, হি থ্যাংকড মি, আমরা এভাবে লিখি, ঠিক আছে? তো এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ডোন্ট আই। তাহলে যারা লাইভ পরীক্ষায় প্রশ্নটা এসেছিল অনেকে হয়তো সলভ করতে পারছিল না, তো তাদের উদ্দেশ্যে বলে দিলাম এটার অ্যান্সার হবে হচ্ছে ডোন্ট আই। ঠিক আছে, আশা করছি এটা নিয়ে
প্রশ্ন করবা না, আমরা হচ্ছে সামনের দিকে চলে যাই। আইডেন্টিফিকেশন যেহেতু গত ক্লাসে রাজা ভাইয়া তোমাদের করিয়েছিলেন, তাই আমি আইডেন্টিফিকেশনে তুলনামূলক কম সময় নিয়ে ওখানে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব, এবং তার পরবর্তীতে কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হয় তারও একটা গ্লিমস তোমাদেরকে দিয়ে দিব। তবে একটা রিকোয়েস্ট যে ভাইয়ারা আপুরা, তোমরা স্টুডেন্ট অনেক, আর হচ্ছে তোমরা একদম নতুন, তো তাই দেখা যাচ্ছে যে একটু মনোযোগটা কম পাচ্ছি তোমাদের ক্ষেত্রে। তো তোমরা একটু কোয়েশ্চেন অ্যান্সার বক্সে রিলেভেন্ট প্রশ্নগুলো করো, আর চ্যাট বক্সে প্রশ্ন করার দরকার নেই। আমি মাঝে মাঝে ব্রেক দিয়ে তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, কিন্তু যখন পড়াবো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, যে আমরা একটু মনোযোগ দেই, যতটুকু বুঝি দেখি, যদি না বুঝতে পারি একান্তই তখন আমরা প্রশ্ন করব, ঠিক আছে? তাহলে একটু সামনের দিকে চলে যাই। অনেকে প্রশ্ন করেছো, প্রশ্নগুলো রেখে দাও, লাস্টে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশনে তোমাদের প্রশ্ন নিব ইনশাল্লাহ, এটা কথা দিলাম। তাহলে সামনের দিকে চলে যাই আমরা। দেখো আজকের ক্লাসে কি দিয়ে শুরু হয়েছে, আইডেন্টিফিকেশন অফ ট্রান্সফরমেশন। তো আইডেন্টিফিকেশনে পরে যাব, তার আগে তোমাদের একটু বেসিকটা ক্লিয়ার করা দরকার। তো প্রথম কথা, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, এটা নিয়ে ক্লিয়ার আইডিয়া যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা পরবর্তীতে যে আর বুঝবো না। তাহলে প্রথম কথা ভাইয়া, ফাইনাইট আর নন ফাইনাইট এই দুটোর ভিতরে পার্থক্য করে একটু বুঝিয়ে দেন। তো একটু একটু করে আমি ব্যাখ্যা করছি, প্রথমে খুব ভালো করে খেয়াল করো। ভার্বকে প্রাথমিকভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, আরেকটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এদের ভেতরে বেশ কিছু পার্থক্য আছে। তো প্রথম পার্থক্যটা হচ্ছে, ফাইনাইট ভার্বকে দেখে আমরা টেন্স চিনতে পারি, কিন্তু নন ফাইনাইট ভার্বকে দেখে আমরা টেন্স চিনতে পারি না। এটা হচ্ছে আমাদের প্রাথমিক পার্থক্য। ভাই কিভাবে, উদাহরণ যদি দেই, দেখো আই ওয়েন্ট, শি গোজ, বাক্যগুলোতে খেয়াল করো, এইখানে তোমার পাস্ট টেন্সে আছে, এখানে আছে প্রেজেন্ট টেন্স। অর্থাৎ আমরা কিন্তু টেন্সটা বলে দিতে পারছি এটা কোন টেন্সে আছে, এজন্যই এটা ফাইনাইট ভার্ব। খেয়াল করে দেখো, আই লাভ টু ইট, আমি খেতে পছন্দ করি। তাহলে দেখো এই বাক্যটাও প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু সেটা তুমি কোন ভার্বটা দেখে চিনেছো? লাভকে দেখে। তাহলে লাভকে তুমি বলবা একটা ফাইনাইট ভার্ব, আর টু ইট এটাকে দেখে কিন্তু বলার উপায় নাই যে আসলে বাক্যটা কোন টেন্সে আছে। এটা প্রেজেন্টে থাকতে পারে, পাস্টে থাকতে পারে, ফিউচারও থাকতে পারে, হোয়াট এভার, তুমি সেটা জানো না। তাহলে এই জন্য এটাকে বলবো আমি একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে একদম বাচ্চাদের মতো সহজ টপিক, ফাইনাইট ভার্বকে দেখে আমরা টেন্স চিনতে পারবো, নন ফাইনাইটকে দেখে আমরা টেন্স চিনতে পারবো না। কিন্তু শুধু এই পার্থক্যটা চিনলেই কিন্তু হবে না, তোমরা একটু বড় হয়েছো তাই তোমাদের একটু ডিটেইলসে জানতে হবে। সেটা কিভাবে? একটা ফাইনাইট ভার্বের জন্য একটা সাবজেক্ট বরাদ্দ থাকে, ঠিক আছে? তাহলে ভালো করে খেয়াল করো, একটা বাক্যে ঠিক যতগুলো সাবজেক্ট থাকে ঠিক ততগুলো ফাইনাইট ভার্ব থাকে। তার মানে কি, নন ফাইনাইট ভার্ব একটা সাবজেক্টের জন্য যত খুশি থাকতে পারে, সেটা মানে দেখার বিষয় না, কিন্তু একটা বাক্যে যতগুলো সাবজেক্ট থাকবে ঠিক ততগুলো ফাইনাইট ভার্ব থাকবে। কথার কথা, এরকম উদাহরণটা তোমাদেরকে আগেও হয়তো দিয়েছি বা আবারও দিচ্ছি, আমাকে একটু বলো তো, লেট মি গো, এই বাক্যটার সাবজেক্ট কোথায়, দেখি কারো মনে আছে কিনা? লেট মি গো বাক্যটার সাবজেক্ট কে? আহা, তার মানে তোমাদেরকে এটা বলা হয় নাই, আহা। হ্যাঁ, অনেকে পারতেছো, অনেকে, হ্যাঁ ঠিক আছে, অনেকেরই হয়েছে, ভেরি গুড। আবার দু একজন ভুলও করছো। হ্যাঁ, অনেকেই পারছো, থ্যাংক ইউ সো মাচ। প্রথম থেকে দু একজন ভুল করছিলে, এখন সবাই পারতেছো, থ্যাংক ইউ সো মাচ। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হয় সবসময় ইউ। তাহলে দেখো এই বাক্যে ইউ এর জন্য ফাইনাইট ভার্ব কোনটা বলো তো? ইউ এর জন্য কোন ভার্বটা বসেছে বলো? লেট, ভেরি গুড। তাইলে একটা সাবজেক্ট একটা ভার্বে কাটাকাটি, ইউ আর লেট নিয়ে গেল, ইউকে মানে লেটকে কিন্তু ইউ নিয়ে গিয়েছে। তাইলে বাকি আছে গো। এই গো এর জন্য সাবজেক্ট কে বাক্যে? আমাকে একটু বলো তো, এই গো এর জন্য এই বাক্যে সাবজেক্টটা কে আছে? এখন সবাই বলতেছো মি। তাহলে মি যদি সাবজেক্ট হয়, একটু আগে জিজ্ঞেস করলাম বাক্যের সাবজেক্ট কোনটা, তখন মি এর কথা কেন বললা না? আবার বলতেছো আই, আই কোথায় আছে এই বাক্যে? এই বাক্যে আই আছে বলো? তার মানে আমরা কিন্তু প্রোনাউন চিনতে পারি নাই এখনো। প্রোনাউনের যে তিনটা ফর্ম হয়, তিনটা ফর্ম নিয়ে কিন্তু তোমরা জানো। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আমরা যেটাকে বলি, একটাকে বলি আমরা অবজেক্টিভ ফর্ম, একটাকে বলি হচ্ছে আমরা পজেসিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম কোনগুলো? আই, উই, ইউ, হি, শি, দে, এদেরকে আমরা বলি সাবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম কাদেরকে বলি? এখানে মি হয়ে যায়, এখানে হয়ে যায় হচ্ছে আস, এখানে ইউই থাকে, এখানে হি থেকে হিম হয়ে যায়, শি থেকে হার হয়ে যায়, দে থেকে দেম হয়ে যায়। তার মানে কি, সাবজেক্টিভ ফর্মগুলোই একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে। অবজেক্টিভ ফর্ম কখনোই একটা বাক্যের সাবজেক্ট হতে পারে না। আমরা কখনো বলি মি ইট রাইস, আমি ভাত খাই, মি প্লে গুড, এগুলো বলি না? বলি না, কিন্তু মাঝে মাঝে আবার বলি কোথায়?
যারা একটু ইন্ডিয়া, নেপাল কিংবা থাইল্যান্ডে ঘুরতে গেছো, যে দেখবা ওরা আসলে খুব একটা ইংলিশ বলতে পারে না। আমার জীবনে কনফারেন্স বা বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করতে বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। তো নিজে যতটুকু ইংলিশ পারি না কেন, ওখানে যে আরো ভুলে যাই। কারণ কি, ওখানে এভাবে কথা বলে, ইউ গুড, ইউ সো গুড, দ্য ফুড ইজ গুড, এরকম করে করে কথা বলে। ওইখানে কারো পরিচয় দিতে গেলে বলে ফর এক্সাম্পল মি বাবলা, এভাবে আই এম বাবলা বলে না। তো এগুলো আমরা কোথায় বলি? যারা ইংলিশ পারে না তারা বলে। কিন্তু আমরা কি কখনো অবজেক্টিভ ফর্মকে সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করি? কখনোই করি না। তার মানে এই বাক্যে আপাত দৃষ্টিতে আমাদের কোনো সাবজেক্ট নাই। ইউ একটা ছিল যেটাকে আমরা লিখি না, এটাকে সাইলেন্ট রেখেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। কিন্তু এই বাক্যে কি লুকায় আছে কোথাও আই? আই তো লুকায় নাই। আর মি তো কোনোদিন সাবজেক্ট হইতে পারে না, মি একটা অবজেক্ট। তাইলে বলো, এই গো এর জন্য কোনো সাবজেক্ট আছে কি নাই? বলো বলো, এখানে গো এর জন্য কোনো সাবজেক্ট আছে কি নাই? সবাই বলো। এই তো, ভেরি গুড। এই বাক্যে গো এর জন্য কোনো প্রকার সাবজেক্ট বরাদ্দ নেই। তাইলে লেটের জন্য যদি সাবজেক্ট থাকে, তাহলে এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো নাকি নন ফাইনাইট ভার্ব বলবো? বলো তো। ফাইনাইট ভার্ব হলে এফ লেখো, নন ফাইনাইট হলে এন লেখো। ভেরি গুড, এটা একটা ফাইনাইট ভার্ব, কেননা এর জন্য সাবজেক্ট আছে ইউ। কিন্তু এখানে যে গো যে শব্দটা, তাইলে এটাকে আমি কি বলবো? এটাকে ফাইনাইট ভার্ব বলবো নাকি নন ফাইনাইট ভার্ব বলবো? বলো তো। গো, এখানে গোটাকে কি বলবো? ভেরি গুড, গো একটা নন ফাইনাইট ভার্ব। তার মানে একটা বাক্যে তোমার তার জন্য যদি সাবজেক্টের বরাদ্দ থাকে, তাহলে আমরা সেটাকে বলবো একটা ফাইনাইট ভার্ব। যদি সাবজেক্টের বরাদ্দ না থাকে, সেটাকে বলবো নন ফাইনাইট ভার্ব। আরো একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে ভেঙে ভেঙে বলি, দেখো কিভাবে বলা যায়। শি লাইকস টু ইট অ্যান্ড টু রাইট। বলো, এই বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা আছে? একটা নাকি দুইটা? বলো, এই বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা? একটা, দুইটা, তিনটা? কয়টা আছে? ভেরি গুড, এই বাক্যে ফাইনাইট ভার্ব একটা, সেটা হচ্ছে লাইকস। এই লাইকস এর জন্য সাবজেক্টটাকে বলো। এই লাইকস এর জন্য সাবজেক্টটাকে, ভেরি গুড, লাইকস এর জন্য সাবজেক্ট হচ্ছে শি। তাহলে একটা ফাইনাইট ভার্বকে শি নিজে নিয়ে গেছে। তাইলে এই বাক্যে নন ফাইনাইট ভার্ব কয়টা আমাকে বলো। নন ফাইনাইট ভার্ব কয়টা আছে বাক্যে? ভেরি গুড, এই বাক্যে নন ফাইনাইট ভার্ব আছে দুইটা। এখানে টু ইট একটা নন ফাইনাইট ভার্ব, এখানে টু রাইট একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের দুটো নন ফাইনাইট ভার্ব চলে এসেছে। তার কারণ কি, বাক্যে তো সাবজেক্ট একটা। আমরা জানি যতগুলো সাবজেক্ট ততগুলো ফাইনাইট ভার্ব। তাহলে শি একটা সাবজেক্ট, লাইকস একটা ফাইনাইট ভার্ব, এটা কাটাকাটি, বাকি থাকে দুইটা ভার্ব। এই দুইটার কারো পক্ষেই ফাইনাইট হওয়া সম্ভব না। কারণ তুমি এদেরকে ফাইনাইট বলা মানে কি, তারা অনেক কি অনেক ডিমান্ড হয়ে যাবে তাদের, তাদেরকে ভরণ পোষণের জন্য সাবজেক্টের দরকার হবে। কিন্তু তোমার তো সামর্থ্য নাই, তাকে পালবা পুষবা, যে বড় করবা, সেই বড় করার জন্য যে সাবজেক্টের প্রয়োজন, সেই সাবজেক্টটা তুমি এখানে সাপ্লাই দিতে পারতেছো না। তাহলে এই জন্য এরা হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। তাহলে তোমাদেরকে আরেকটা যদি প্রশ্ন দেই, দেখো, আই হ্যাড রহিম ডু মাই ওয়ার্ক। বলো, এই বাক্যে তোমার ফাইনাইট ভার্ব কয়টা আছে? একটা নাকি দুইটা? এই বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা আছে? সবাই একটু অ্যান্সার করো। অনেকে দুইটা লিখছো, অনেকে একটা লিখছো। বলো ভাইয়ারা। ভেরি গুড, অনেকে একটা লিখছো, অনেকে দুইটা লিখছো। যারা একটা লিখেছো, ভেরি গুড। আমাকে একটা খুব ঠান্ডা মাথায় কথা বলো, একটা একটা করে আসি। এইখানে হ্যাডটা, এটাকে দেখে আমরা টেন্স চিনতে পারছি কি পারছি না? বলো, টেন্স চেনা যাচ্ছে? ইয়েস অর নো জানাও তো, টেন্স চেনা যাচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই টেন্স চেনা যাচ্ছে, কারণ হ্যাভ থেকে হ্যাড হয়ে গেছে। তার মানে এটা কোন টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে, সেটাকে দেখে আমরা চিনতে পেরেছি। আর এই হ্যাডের জন্য সাবজেক্টটাকে বলো তো। হেডের জন্য সাবজেক্ট, হেডের জন্য সাবজেক্টটাকে আমাদের, ভেরি গুড, আই হচ্ছে হেডের জন্য সাবজেক্ট। তাহলে এটাকে আমরা একটা ফাইনাইট ভার্ব বলতে পারি। তো এখন এই ডুটাকে দেখে আমাদের টেন্স চেনা যাচ্ছে কিনা তোমরা বলতে পারো, হ্যাঁ ভাইয়া এটাকে দেখে প্রেজেন্ট টেন্স এটা বোঝা যাচ্ছে। তাহলে আমাকে একটু ঝটপট উত্তর দাও, যারা বলেছিলে ডু একটা ফাইনাইট ভার্ব, এই ডু এর জন্য এই বাক্যের সাবজেক্ট কে? সবাই একটু বুঝে শুনে অ্যান্সার করবা, এই ডু এর জন্য বাক্যের সাবজেক্টটা কে আছে? রহিম। তার মানে কি, আমরা ছোটবেলা থেকে টেন্স আর ভার্ব ভালো মতো পড়ি নাই। রহিম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এখানে ডু হওয়ার কথা ছিল নাকি ডাজ হওয়ার কথা ছিল? বলো তো। বলো, এখানে ডু হওয়ার কথা ছিল নাকি ডাজ হওয়ার কথা ছিল? এটা ডাজ হওয়ার কথা ছিল। যেহেতু ডু আছে, তার মানে বলো, এই ভার্বের জন্য এই বাক্যে কোনো প্রকার সাবজেক্ট আছে? ইয়েস অর নো?
এই ভার্বের জন্য বাক্যে কোনো প্রকার সাবজেক্ট আছে কিনা? নাই। তাইলে এই দুটাকে আমরা কি বলবো? এই দুটাকে বলবো আমরা একটা নন ফাইনাইট ভার্ব। তাইলে বলো ভাই রহিমটা কি তাহলে? রহিম এই বাক্যের অবজেক্ট। তুমি বলো ভাই কিভাবে বুঝবো এটা অবজেক্ট কিনা? তুমি এটাকে একটা রিপ্লেস করে দেখো একটা প্রোনাউন দিয়ে। আমরা কি বলবো? আই হ্যাড হি বলবো নাকি আই হ্যাড হিম বলবো বলো তো? আই হ্যাড হি নাকি হিম ডু মাই ওয়ার্ক, কোনটা বলবো? হি বলবো নাকি হিম বলবো? তোমরাই বলো। এই তো ভেরি গুড। কে বলছো তোমরা পারো না? সবাই পারতেছো, থ্যাংক ইউ সো মাচ। যদি হিম বলি, হিম কি একটা বাক্যের সাবজেক্ট হয় নাকি অবজেক্ট হয়? সাবজেক্ট হইলে এস বলো, অবজেক্ট হইলে ও বলো। হিম একটা বাক্যের সাবজেক্ট নাকি অবজেক্ট? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হিম হচ্ছে একটা বাক্যের অবজেক্ট। যেহেতু রহিমকে রিপ্লেস করে আমি একটা হিম বসাচ্ছি, হি বসাচ্ছি না, তার মানে এই বাক্যের অবজেক্টটা হচ্ছে রহিম। আর অবজেক্টের জন্য কোনোদিন ভার্ব বসে না। তার মানে এই বাক্যে ফাইনাইট ভার্ব একটাই, আর এই বাক্যে যে ডু ভার্বটা আছে সেটাকে আমরা বলি একটা নন ফাইনাইট ভার্ব। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? তো যারা শুরু থেকে শুনছিলা তারা কি বুঝতে পারছো ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব কিভাবে আমরা চিনবো? অনেকে পরে জয়েন করছো, তারা অনেকেই বলতেছো রিপিট করার জন্য, কিন্তু সেটা সম্ভব হবে না। তোমরা একটু ক্লাসের রেকর্ডটা দেখে নিতে পারো পরবর্তীতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ফাইনাইট নন ফাইনাইট নিয়ে আলোচনা করলাম। টেনশনের কোনো কারণ নাই, আমাদের ভার্বের একটা ক্লাস হবে, সেই ক্লাসে আরো আলোচনা করব। বাট আজকে আমরা ফাইনাইট আর নন ফাইনাইট চেনার জন্য, মানে কেন চেনার দরকার, কারণ আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে করতে হয় সেটা নিয়ে একটু আইডিয়া নিব। ওখানে বারবার আসবে কখন নন ফাইনাইট থেকে ফাইনাইট করতে হয়, কখন ফাইনাইট থেকে নন ফাইনাইট করতে হয়। এই জন্য তোমাদেরকে একটু আইডিয়া দিলাম যে কিভাবে এটা করতে হয়। একজন জিজ্ঞেস করেছো ভাই সেন্টেন্সটার মিনিংটা কি? আমি রহিমকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছি। বুঝতে পেরেছো? এগুলোকে পজিটিভ ভার্ব বলা হয় বা প্রযোজক ক্রিয়া বলা হয়। ওই যে মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করা বোঝায়, তখন আমরা এই পজিটিভ ভার্বের ব্যবহারটা করি। তার মানে আমি কিন্তু নিজে কাজটা করিনি, আমি রহিমকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছি। এগুলো তোমাদেরকে শেখাবো পরবর্তীতে। তো আজকে জাস্ট জেনে রাখো যে আমরা ঠিক কিভাবে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বকে আইডেন্টিফাই করতে পারি। যদি বুঝে থাকি খুবই ভালো। তাহলে এখন আমরা চলে যাচ্ছি সিম্পল সেন্টেন্সে। তাহলে প্রথম কথা, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট কয়টা থাকে বলো তো? সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট কয়টা? ভেরি গুড, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটা থাকে। তাইলে একটা সাবজেক্ট সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সে ভার্ব কয়টা থাকে আমাকে একটু অ্যান্সার করো। ভার্ব কয়টা? সিম্পল সেন্টেন্সে ভার্ব কয়টা? একটা মাইর দেওয়া উচিত মাথার উপরে। এতক্ষণ ধরে এটাই শিখলা। সিম্পল সেন্টেন্সে দেখো, আই লাভ টু প্লে অ্যান্ড টু ফাইট। এই বাক্যটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড বলো? কোন ধরনের বাক্য? এই বাক্যটা কোন ধরনের? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড বাক্য আমাকে বলো। সিম্পল। তাহলে এখানে ভার্ব কয়টা? একটা ভার্ব, দুইটা ভার্ব, তিনটা ভার্ব। তাহলে তোমাদের শর্ত কই গেল? তোমরা তো মাত্রই বললে একটা ভার্ব থাকে, এখানে তিনটা ভার্ব কই থেকে আসলো? আকাশ থেকে টুপ করে পড়ছে নাকি আমি বানায় বানায় লিখছি? তাহলে আমাদের ভুলটা কোথায় বলো? আমাদের ভুলটা কোথায়? এই তো, ভেরি গুড। সাজু লিখেছো, আনাস লিখেছো, দিগন্ত লিখেছো, নাফি লিখেছো, সামি লিখেছো, অর্পিতা লিখেছো, মুমতাহিনা লিখেছো। থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার মানে সিম্পল সেন্টেন্সে অসংখ্য ভার্ব থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে হচ্ছে একটা। কথা কি বুঝতে পেরেছো? তার মানে সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটা থাকবে, কিন্তু ফাইনাইট ভার্ব একাধিক থাকতে পারে। তার মানে আমরা বুঝতে পেরেছি নন ফাইনাইট ভার্ব যদি তিনটা থাকে, চারটা থাকে, ইট ডাজন্ট ম্যাটার। বাট হোয়াট ম্যাটার্স, কি ম্যাটার করতে পারে তোমার ক্ষেত্রে, যে ফাইনাইট ভার্ব কিন্তু একটার বেশি থাকবে না, অন্তত একটা থাকতেই হবে। কারণ একটা ফাইনাইট ভার্ব না থাকলে সেটা বাক্য হয় না, আর বাক্য না হলে সেটা সিম্পল সেন্টেন্স কি করে হবে? আর যদি দুইটা হয়ে যায় তাহলে সেটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হয়ে যাবে। তার মানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, এখানে কোনো কনফিউশন নাই আমাদের। এখন একটু এটাও অ্যান্সার করো, ইউ অ্যান্ড হি ওয়েন্ট দেয়ার। এইটা কোন ধরনের বাক্য বলো? এটা কোন ধরনের বাক্য? একান্ত বলেছ, আমার নাম বললেন না কেন? দেখিনি ভাইয়া, এই যে বললাম। বলো এটা কোন ধরনের বাক্য? ইউ অ্যান্ড হি ওয়েন্ট দেয়ার। অনেকে কম্পাউন্ড লিখছো, অনেকে কমপ্লেক্স লিখছো। এটাও একটা সিম্পল সেন্টেন্স। এটা একটা সিম্পল সেন্টেন্স, তার কারণ এখানে ফাইনাইট ভার্ব একটা। তাহলে ইউ অ্যান্ড হিটা কি? এখানে ইউ অ্যান্ড হিটাকে বলা হয় একটাই সাবজেক্ট, এটাকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট। বুঝতে পেরেছো এটাকে কি বলা হয়? কম্পাউন্ড সাবজেক্ট বলা হয়। তার মানে এন্ড থাকলেই যে সেটা কম্পাউন্ড হয়ে যাবে, এটা কিন্তু আমাদের বোঝার ভুল। তার মানে একটা বাক্যে এন্ড থাকা মানে আমরা চোখ বন্ধ করে সেটাকে কম্পাউন্ড বলে দিই, সেটা বলা যাবে
না, এন্ড কখন কম্পাউন্ড সেন্টেন্সে বসবে? যখন স্বাধীন দুটো বাক্যের মাঝখানে কনজাংশন হিসেবে এন্ড শব্দটা যুক্ত হবে, তখন আমরা সেটাকে বলবো কম্পাউন্ড বাক্য। এইখানে এন্ড শব্দটা তোমার দুটো আলাদা ব্যক্তিকে বুঝিয়ে এক করে নিয়েছে, তাহলে এদের জন্য ভার্ব কি আলাদা? আমি যদি এখন প্রেজেন্ট টেন্সে বলি, তোমাদেরকে একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করো। রহিম এন্ড করিম, এখানে আমরা কি বলবো? আর গোয়িং বলবো না? আর গোয়িং কেন বললাম? এখানে ইজ গোয়িং কেন বললাম না? কারণ রহিম আর করিমকে এক করে এই ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে গিয়েছে। তার মানে এন্ড দিয়ে কিন্তু দুটো সাবজেক্ট যুক্ত হতেই পারে। দুটো সাবজেক্ট যুক্ত হয়ে যদি ভার্বকে সরাসরি প্রভাবিত করে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি কম্পাউন্ড সাবজেক্ট। কি বলি? কম্পাউন্ড সাবজেক্ট বলি। তার মানে কম্পাউন্ড সাবজেক্ট কিন্তু থাকতেই পারে। তার মানে কি, এখানে আমরা যে মাত্রই পড়লাম সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, এখানে তার থেকে উল্টা কিছু? উল্টা কিছু না, এটা পুরোটা মিলে একটা সাবজেক্ট। যেমন তুমি তোমার সবকিছু নিয়ে কথা বলতেছো, যেমন তোমার কাছে কি কি আছে? তোমার কাছে বই পুস্তক আছে, তোমার কাছে আছে ভিডিও গেমস, PS3 আছে, PS4 আছে, তোমার একটা সুন্দর কনফিগারেশনে 8GB ফিচার সহ একটা পিসি আছে, তোমার ব্যাট আছে, বল আছে। সবগুলো মিলে তোমার কি বোঝানো হচ্ছে? এগুলো সবগুলোই তোমার অবজেক্ট হিসেবে চিন্তা করতেছি, তোমার কাছে কি কি আছে, মানে তোমার কাছে কি কি আছে সেই কথা চিন্তা করে। তেমনি ভাবে এখানে কারা যাচ্ছে, আমরা কিন্তু এটা একটা বাক্যের সাবজেক্ট। রহিম আর করিম মিলে পুরোটা এই বাক্যের একটা মাত্র সাবজেক্ট। এটা যেহেতু দুই শব্দ বিশিষ্ট, সেই জন্য আমরা এগুলোকে বলি হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। তার মানে এন্ড থাকা দেখলেই আমরা কিন্তু তাকে সিম্পল সেন্টেন্স মানে কম্পাউন্ড সেন্টেন্স বলবো না। কখন বলবো? যখন দেখবো দুটো স্বাধীন বাক্যের মাঝখানে কনজাংশন হিসেবে এন্ড শব্দটা বসেছে, তখন আমরা সেটাকে বলবো একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে আলোচনায় গেলে সেটা আরো ভালো মতো বুঝবা। তো আপাতত আমরা সিম্পলটা কিন্তু বুঝলাম যে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট একটা হয়, ক্ষেত্র বিশেষে দুটো সাবজেক্ট মিলে কম্পাউন্ড সাবজেক্ট গঠন করতে পারে। দ্বিতীয় কথা, সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকতে পারে, তবে ফাইনাইট ভার্ব থাকবে অবশ্যই একটা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মূল কথা আমাদের। তাহলে দেখো, এখন আমরা যদি কমপ্লেক্স আর কম্পাউন্ডে চলে যাই, এক্ষেত্রে আমাদের অনেক জিনিস ভেঙে ভেঙে বুঝতে হবে। রাজা ভাইয়া গত ক্লাসে বোঝানোর চেষ্টা করেছেন, তারপর আমি আর একটু তোমাদেরকে সাম আপ দিয়ে দিচ্ছি। দেখো, প্রথম কথা, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এদের ভেতরে কিছু মিল আছে, আবার বিস্তর তফাৎ আছে। তো প্রথম মিলটা কোথায়? কমপ্লেক্স সেন্টেন্সেও তোমার হচ্ছে দুটো সাবজেক্ট থাকে, কম্পাউন্ডেও দুটো সাবজেক্ট থাকে, কমপ্লেক্সেও দুটো ফাইনাইট ভার্ব থাকে, কম্পাউন্ডেও দুটো ফাইনাইট ভার্ব থাকে। তার মানে তুমি যদি কোনো বাক্য পড়ে যদি বুঝতে পারো সেই বাক্যে দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব আছে, তার মানে সেটা সিম্পল হবে না। এক কথায় কি হতে পারে? সেটা হয় কমপ্লেক্স হবে, না হলে কম্পাউন্ড হবে। এটার পার্থক্যটা কিভাবে বের করব আমরা? এই পার্থক্য বের করার জন্য তখন আমাদেরকে ক্লজ মার্কারের দিকে তাকাতে হবে। ক্লজ মার্কার। তো অনেকে প্রশ্ন করো, ভাই ক্লজ মার্কার জিনিসটা কি? তোমাদের বুঝার সুবিধার্থে বলে দিচ্ছি। ক্লজ মার্কার আর কনজাংশন খানিকটা সেম, পুরোপুরি সেম না, বাট ক্লজ মার্কার কোন শব্দগুলো যেগুলোকে দেখে আমরা চিনতে পারি যে বাক্যটা আসলে কমপ্লেক্স আছে নাকি কম্পাউন্ডে আছে। যেমন কথার কথা আমি তোমাদেরকে একটা সূত্রের মতো বলি, আমি জানি না গত ক্লাসে রাজা ভাই বলেছিল কিনা। দেখো, ফ্যান বয়েস, এই শব্দটা দেখে তুমি দুনিয়ার কম্পাউন্ড সেন্টেন্সের ভিতরে 90% কে তুমি খুঁজে বের করতে পারবা। খুব ভালো করে খেয়াল করো। প্রথম কথায় ফ্যান বয়েসটা দিয়ে বুঝাচ্ছি কি? এফ দিয়ে বুঝানো হচ্ছে ফর, এতে বুঝানো হচ্ছে তোমার অ্যান্ড অথবা অ্যান্ড সো, দুটোই হতে পারে, অ্যান্ড অথবা অ্যান্ড সো। এন দিয়ে বুঝানো হচ্ছে নর, বি দিয়ে কিন্তু বিকজ না, বি দিয়ে হচ্ছে বাট। ও দিয়ে কি কি হতে পারে? ও দিয়ে অর হতে পারে, আদারওয়াইজ হতে পারে। আর অর আদারওয়াইজ এর আরেকটা সমার্থক শব্দ আছে এলস, এটাকে ধরে রাখতে পারো। আর ওয়াইতে আছে ইয়েট, আর এস তে আছে হচ্ছে সো। তার মানে এরা কিন্তু ক্লজ মার্কারের একটা সূত্র। আমরা ফ্যান বয়েসটা যদি একটু মেমোরাইজ করতে পারি, মাথায় রাখবা, একটা বাক্যে যদি একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্ব থাকে প্রথমত, এবং তার পরবর্তীতে এই বাক্যের দুটো ক্লজ যদি ফ্যান বয়েসদের কোনো একটা শব্দ দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটাকে চোখ বন্ধ করে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যেমন দেখো, ইউ আর মাই ব্রাদার, তুমি আমার ভাই, অ্যান্ড শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার। খুবই সহজ উদাহরণ। কিন্তু তারপরে দেখো ইউ আর আছে, তার মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, দুইটাই ফাইনাইট ভার্ব, দুটোই সাবজেক্ট। তার মানে এটা তো সিম্পল হবে না, কমপ্লেক্স হবে অথবা কম্পাউন্ড হবে। কিভাবে চিনলাম? এখানে অ্যান্ড দিয়ে যুক্ত আছে, আর আমরা জানি অ্যান্ড দিয়ে যদি যুক্ত হয় সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। তাহলে কথা, ভাই কমপ্লেক্সে কি কি যুক্ত হয়? তো কমপ্লেক্সটা কেন কষ্ট করে পড়তে যাবা? তোমার হাতে তো বাইপাস করার অপশন আছে। তোমাদের লেভেলে কম্পাউন্ড সেন্টেন্স যেগুলো আসে সেগুলোই ফ্যান বয়েজের ভিতরে ইনক্লুডেড।
তো তুমি যদি দেখো একটা বাক্যে একটাই সাবজেক্ট একটাই ভার্ব, তার মানে এটা চোখ বন্ধ করে সিম্পল। তুমি যদি দেখো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তাহলে ফ্যান বয়েজ দিয়ে যুক্ত থাকলে সেটা কম্পাউন্ড, না হলে বাকি সব ক্ষেত্রে সেটা হয়ে যাবে কমপ্লেক্স। তাহলে কষ্ট করে যত বুদ্ধি করে পড়তে পারবা তোমার জন্য তত ইজি, কারণ আমরা তো ইংলিশের জন্য টাইমই রাখতে পারি না। ওদিকে আমাদের সায়েন্স পড়তে হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কত কিছু পড়তে হয় না। তার থেকে আমরা কম্পাউন্ডটাকে দেখো, যদি কম্পাউন্ডটাকে আমরা চিনতে পারি যে ফ্যান বয়েজ যে কোনো একটা ক্লজ মার্কার কিংবা কনজাংশন দিয়ে যদি দুটো ক্লজ যুক্ত থাকে তাহলে সেগুলোকে বলবো আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো এটা নিয়ে আরো আলোচনা করব, তার আগে দেখছি তোমরা প্রচুর প্রশ্ন করেছো। একজন লিখেছো 10 বয়েজ, না 10 বয়েজ দিয়ে আমি কিছু শুনিনি। ওকে, আচ্ছা, ফ্যান বয়েজের ওতে কি লিখেছেন? ওতে অর লিখেছি, আদারওয়াইজ লিখেছি আর এলস লিখেছি, ঠিক আছে। তো এটা নিয়ে আরেকটু আলোচনা করব, তার আগে হচ্ছে তোমাদের উদ্দেশ্যে একটা পোল লঞ্চ করছি, দেখি পোলটা কে কে অ্যান্সার করতে পারো। সো পোল নাম্বার 1 অন ইউর স্ক্রিন, দেখি আগে পোলটা অ্যান্সার করো, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি আবারও। ফ্যান বয়েজের এনতে নর বোঝানো হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ক্লজ মার্কার সেন্টেন্সে হিডেন থাকতে পারে, সেটা নিয়েও আলোচনা করব। একটু ওয়েট করো ভাইয়া, পুরো একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে তো আসলে বুঝবো না। আ হোয়াইট বাস হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার, বুঝতে পেরেছো? তো আমরা শুধু ফ্যান বয়েসটা মনে রাখলেই হয়ে যাবে, সেই জন্য আমি জাস্ট মাথাটা জ্যাম করতে চাচ্ছি না, এখানে অনেক স্টুডেন্ট আছে অনেক রকমের। আচ্ছা সাকিব, একটা প্রশ্ন অনেকবার ধরে বলছো ভাই, আসবো একটা একটা করে, এই এক্সাম্পলটা সামনে আছে, সো একটু ওয়েট করো, সবাই একটু অ্যান্সার করো দেখি। পলাশ লাভস টু গো টু বিচ এন্ড স্পেন্ড হার ডে সানব্যাথিং, কি হবে? হার কেন? হ্যাঁ, পলাশ কি কোনো মেয়ের নাম হইতে পারে? না, পারেই তো। ধরো পলাশ কোনো মেয়ের নাম বুঝাচ্ছে। ওকে, সবাই একটু অ্যান্সার করো, লাস্ট 5 সেকেন্ডস। ওকে, টাইম ইজ আপ, দেখে নেই। তোমাদের ভেতরের মাত্র 35% কারেক্ট অ্যান্সার করেছো, বাকি 65%-এর উত্তরটা ভুল। দেখো তোমাদেরকে দিয়ে অ্যান্সার বের করব, অ্যান্সারটা কোথায় আছে। তো প্রথম কথা, এইখানে ক্লজ মার্কার কোন শব্দটা আমাকে একটু চ্যাটে লিখে জানাও। ক্লজ মার্কার কোন শব্দটা সবাই একটু চ্যাটে লিখে জানাও, এই বাক্যে ক্লজ মার্কার কোন শব্দটা? ভেরি গুড, এন্ড শব্দ। তো এন্ড যুক্ত হইলেই সেটা কম্পাউন্ড হবে? আমরা তো সেটা বলিনি। এন্ড থাকলে কম্পাউন্ড হতে পারে, তবে তার জন্য কি শর্ত পূরণ করতে হবে? দুটো সাবজেক্ট আর হচ্ছে দুটো ফাইনাইট ভার্ব। তো এটা বোঝানোর আগে তোমাদেরকে একটা কথা বলে নেই, দেখো খুব ভালো করে খেয়াল করো। দেখো, আই ওয়াজ ইল and I couldn't go to school, আমি অসুস্থ ছিলাম এবং আমি স্কুলে যেতে পারিনি। তো যখন দেখবা যে and দ্বারা যুক্ত দুইটা স্বাধীন বাক্যের সাবজেক্ট একই ব্যক্তি, তখন পরের বাক্যে যে আর আইটা না লিখলেও হয়। তার মানে কি, আই ওয়াজ ইল অ্যান্ড কুডেন্ট গো টু স্কুল, এই বাক্যটা কারেক্ট নাকি রং বলো তো? কারেক্ট হইলে সি লেখো, ইনকারেক্ট হইলে আই লেখো। এটা কি কারেক্ট বাক্য না? বলো। এটা তো অবশ্যই একটা সঠিক বাক্য, তার মানে দুটো ক্লজেই সাবজেক্ট যদি সেম পারসন হয় তাহলে আমরা দ্বিতীয় ক্লজটাতে সাবজেক্ট লেখার কোনো দরকার নাই। তার মানে ধরে নিতে হবে এখানে একটা সাবজেক্ট ছিল, যে সাবজেক্টটাকে আমরা লিখি নাই, প্রথমেই কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কমন নেওয়ার মতো হয়ে গেছে ব্যাপারটা। তেমনই ভাবে দেখো এখানে পলাশের ক্ষেত্রেও সেম ব্যাপারটা প্রযোজ্য। তাহলে পলাশের ক্ষেত্রে সেম ব্যাপারটা প্রযোজ্য কেন? এইখানেও পলাশ ছিল, তার মানে আমাদের দুটো শর্ত পূরণ করেছে। প্রথম কথা এন্ড আছে, দ্বিতীয় কথা সাবজেক্ট দুইটা আছে, কোনো সমস্যা নাই। এখন বলো, এই স্পেন্ড, এখানে পলাশের সাথে স্পেন্ড হওয়ার কথা ছিল নাকি স্পেন্ডস হওয়ার কথা ছিল বলো তো? কোনটা হওয়ার কথা ছিল, স্পেন্ড নাকি স্পেন্ডস? আমাকে একটু জানাও, কোনটা হওয়ার কথা ছিল বলো? ভেরি গুড, স্পেন্ডস। তার মানে কি, স্পেন্ডের জন্য এখানে যদি আমি পলাশকে সাবজেক্ট ধরিও, এই স্পেন্ডের জন্য কি কোনো তোমার সাবজেক্ট আছে? এই স্পেন্ডের জন্য কোনো সাবজেক্ট আছে কি নাই? আমি যে কারণে তোমাদেরকে ফাইনাইট নন ফাইনাইট এত কষ্ট করে বুঝালাম, বলো। এখানে স্পেন্ডের জন্য কোনো প্রকার সাবজেক্ট নাই, তার মানে এটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এই স্পেন্ডটার অর্থ কি? এই স্পেন্ডের আগে একটা টু ছিল, যেই টুটাকে আমরা কমন নিয়ে ফেলেছি। অর্থাৎ এখানে বাক্যটা এইরকম যে পলাশ লাভস টু গো টু দ্য বিচ এন্ড টু স্পেন্ড হার ডেজ সানব্যাথিং।
তাহলে টু স্পেন্ড এটা কোন ধরনের ভার্ব? এটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এখানে টুটাকে কমন নিয়েছি, যেভাবে সাবজেক্টকে কমন নেওয়া যায় একইভাবে টু কেও কমন নেওয়া যায়। তাহলে লাভস টু, এখানে লাভস টু এতটুকু বসেছে, এখানে গো যেমন বেস ফর্ম, এখানে স্পেন্ডটাও আছে বেস ফর্ম। তাহলে টু স্পেন্ড এটা একটা ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? এটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যে ফাইনাইট ভার্ব আছে কেবলমাত্র একটাই, যেটা হচ্ছে লাভস। তাহলে তোমরাই বলো এটা কোন ধরনের সেন্টেন্স হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি কোন ধরনের বাক্য? বলো বলো। ভেরি গুড, এটা হয়ে যাবে একটা সিম্পল বাক্য। বুঝতে পেরেছো? একজন বলেছো ভাইয়া পলাশ যদি অন্য একটা ব্যক্তি হয় তাহলে কি হবে? অন্য একটা ব্যক্তি হলে তখন তো আর আমরা কমন নিতে পারতাম না। ধরো 3+6 লেখা, তখন আমরা এখানে 3 কে কমন নিয়ে 1+2 লিখতে পারি। কিন্তু 3 এর পরে যদি 7 থাকে তখন আমরা আর কমন নিতে পারি? তখন তো আর আমরা পূর্ণ সংখ্যা রেখে কমন নিতে পারবো না, পারবো? তেমনই ভাবে এইখানে যদি অন্য কোনো ব্যক্তিকে বুঝাইতো, সেটাকে কি আমার পক্ষে হিডেন রাখা সম্ভব ছিল? তাহলে যে প্রশ্ন করলা, এই প্রশ্নটার কোনো লজিক আছে? আমাকে বলো। যে ভাইয়া এখানে অন্য কোনো সাবজেক্টও থাকতে পারতো, অন্য কোনো সাবজেক্ট হইলে তাকে কি আমরা লিখতাম না? যেমন আই ওয়াজ ইল অ্যান্ড হি কুডন্ট গো টু স্কুল, যদি সে না যাইতে পারতো তো আমি অবশ্যই হি লিখতাম। এখানে লিখি নাই মানে কি? প্রথম ব্যক্তি আছে। কথা কি ক্লিয়ার? তাহলে দেখো কি ধরনের প্রশ্ন তোমরা করো। এই জন্য অনেক প্রশ্নের উত্তর দেই না, তোমরা হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে খুব ইলজিক্যাল থাকে, তো এই জন্য আমরা মনে করি যে হয়তো প্রশ্নগুলো উত্তর না করলেও সমস্যা হবে না, বাট তোমরা দেখি মন খারাপ করো তোমাদের প্রশ্নগুলো উত্তর না দিলে। তাহলে এই বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স হইলো। বুঝতে পেরেছো? তাহলে একটু সামনের দিকে চলে যাই। হ্যাঁ, এইটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, আই ওয়াজ ইল এন্ড কুডন্ট গো টু স্কুল। এইটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ একাধিক সাবজেক্ট আছে, একাধিক ফাইনাইট ভার্ব এন্ড দিয়ে যুক্ত আছে। তার মানে একটাকে কম্পাউন্ড বলতে গেলে তোমার তিনটা শর্তই পূরণ করতে হবে। কম্পাউন্ড বলতে গেলে তিনটা শর্ত কি কি? প্রথম কথা, ফ্যান বয়েজের কোনো একটা শব্দ থাকতেই হবে ফ্যান বয়েজের ভেতরে, সেখানে একাধিক সাবজেক্ট থাকতেই হবে এবং একাধিক ফাইনাইট ভার্ব থাকতেই হবে। আর ফ্যান বয়েজ ছাড়া অন্য যে কোনো ক্লজ মার্কার থাকলে সেটা কমপ্লেক্স, এখানেও একাধিক সাবজেক্ট থাকবে, এখানেও একাধিক ফাইনাইট ভার্ব থাকবে। বুঝতে পেরেছো? তার মানে অ্যাজ, সিন্স, হুইচ, হোয়াট, এরকম যত ইফ, এরকম যত ক্লজ মার্কার আছে তাদেরকে আমরা বলি কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তো আরেকটু ক্ল্যারিফাই করব আমি, যদি তোমরা হচ্ছে একটু ধৈর্য ধরে শোনো তাহলে ক্ল্যারিফাই করব, না হলে কিন্তু আমি জাস্ট পড়ায় যাবো আমার মতো, তোমরা কিন্তু একদমই কথা শুনছো না। তোমরা পড়া বাদ দিয়ে শুধু প্রশ্নই করে যাচ্ছ। কবে বুদ্ধি হবে তোমাদের মাথায় বলো তো? আমি ক্লজ মার্কারটা আবার বুঝাই দিচ্ছি, সবকিছু বুঝাই দিচ্ছি, দেখো খুব ভালো করে খেয়াল করো। প্রথমত, ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো তাহলে আমি যাব। এই বাক্যে ক্লজ মার্কারটা কোন শব্দ বলো তো? কোনটা ক্লজ মার্কার বাক্যে? জাস্ট আমার কোয়েশ্চেনে অ্যান্সার দিবা। ভেরি গুড, এখানে ইফ হচ্ছে একটা ক্লজ মার্কার। আমাকে জাস্ট আমার প্রশ্নের উত্তর দিবা, ইফ কি ফ্যান বয়েজের মধ্যে ছিল কি ছিল না? ইফ কি ফ্যান বয়েজের ভিতরে ছিল? ইফ ফ্যান বয়েজের ভিতরে ছিল না। তাহলে এই বাক্যে কি দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব আছে? ইয়েস অর নো? এই বাক্যে কি দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব আছে? হ্যাঁ, এই বাক্যে দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব আছে। তার মানে এটাকে আমরা কোন ধরনের সেন্টেন্স বলবো? এটাকে বলবো আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? তো এখন মাথায় রেখো, কমপ্লেক্স সেন্টেন্সে এই যে ক্লজ মার্কারটা কাকে বলে? ক্লজ মার্কারকে দিয়ে আমরা চিনতে পারি একটা বাক্যে কোন অংশটা তোমার কোন ধরনের ক্লজ। যেমন কমপ্লেক্স সেন্টেন্সে দু ধরনের ক্লজ থাকে, একটাকে বলি আমরা প্রিন্সিপাল ক্লজ, আরেকটাকে আমরা বলি কি? আরেকটাকে বলি আমরা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলা হয়? প্রিন্সিপাল ক্লজ বলতে বোঝানো হয় যে ক্লজটা অন্যের উপরে নির্ভরশীল না, নিজে নিজে একটা স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে, তাদেরকে প্রিন্সিপাল অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। তাহলে প্রিন্সিপাল অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে? আমার অন্যের দরকার নেই, আমার 18 বছর হয়ে গেছে, আমি নিজেই টাকা পয়সা কামাই, তোমাকে আমার পালতে হবে না। হ্যাঁ ঠিক আছে, সে একটা ইন্ডিপেন্ডেন্ট কিংবা প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট মানে কি? তার 18 বছর হয় নাই কিংবা টাকা পয়সা কামায় না, বেকারের মতো বসে থাকে, সে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, যার অন্যের উপর নির্ভর করতেই হবে। যেমন দেখো, ইফ ইউ কাম, এটা কি একটা বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পেরেছে? আমাকে বলো। ইফ ইউ কাম এটা কি একটা বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পেরেছে কি পারে নাই? তুমি ইফ ইউ কাম বলে থেমে গেলা, তার মানে কি? তোমার কথা বলার কিন্তু আরো কিছু ছিল যেটা তুমি বলছো না। তার মানে এটা একটা নির্ভরশীল ক্লজ। এটাকে আমরা কোন ধরনের ক্লজ বলতে পারি? এটাকে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। কিন্তু আই উইল গো, এটাকে একটা আলাদা বাক্য হয় না? অবশ্যই একটা বাক্য হয়ে যায়, তাই এটাকে আমরা বলবো এক ধরনের প্রিন্সিপাল ক্লজ। তো এখন খেয়াল করো,
তোমাদেরকে আরেকটা বাক্য দেই, এটা যারা আমার ওরিয়েন্টেশন ক্লাস করেছিল তাদের খুব ভালো মতো পারার কথা। দেখো, ইট ইজ সেড দ্যাট ইউ আর আ ডিসেন্ট বয় হুইচ ইজ, মানে দেখো এটা কিন্তু সত্য কথা না যে তোমরা অনেক ভালো ছেলে না, তোমরা হচ্ছে কথা শোনো না একদম। আমি তারপরে হচ্ছে তোমাদের মন রক্ষার জন্য বললাম, আচ্ছা মেয়েরা এটা গার্ল ধরে নিও, ছেলেদেরকে বয় বলেছি, ঠিক আছে? ওকে, ইট ইজ সেড দ্যাট ইউ আর আ ডিসেন্ট বয়। এই বাক্যে ক্লজ মার্কারটা কোন শব্দ বলো? এই বাক্যের ক্লজ মার্কার কোনটা? ক্লজ মার্কার, ট্যাগ কোয়েশ্চেন করতে হবে না, ক্লজ মার্কার কোনটা বলো? দ্যাট হচ্ছে এই বাক্যের ক্লজ মার্কার। তাইলে এইটা হচ্ছে ক্লজ মার্কার। আর দ্যাট থাকলে সেটাকে আমরা কোনটা বলবো? কমপ্লেক্স বলবো নাকি কম্পাউন্ড বলবো বলো? এটা কমপ্লেক্স হয়ে যাবে নাকি কম্পাউন্ড হয়ে যাবে? এটা হয়ে যাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে ইট ইজ সেইড এইটা একটা অংশ, ইউ আর আ ডিসেন্ট বয় অথবা গার্ল এটা একটা অংশ। আমাকে কাইন্ডলি বলতে পারবা এটাকে আমি 1 নাম্বার দিলাম, এটাকে আমি 2 নাম্বার দিলাম, কোনটা প্রিন্সিপাল ক্লজ? ভালো করে বুঝছো, প্রিন্সিপাল ক্লজ কোনটা, 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা বলো? দেখি কত পড়াশোনা করছো। দ্বিতীয়টা প্রিন্সিপাল ক্লজ, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। দেখো খুব ভালো করে দেখো, তো তোমাদের মনে হচ্ছে যে ভাইয়ার তো বলছে যেটা শর্ত ছাড়া বসবাস করতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল, তার মানে ইউ আর আ ডিসেন্ট বয়। এই ধরনের কথাবার্তা তো আমরা হরহামেশাই বলে থাকি। কিন্তু আমি যদি বলি ইট ইজ সেইড, এটা বলে থেমে গেলাম, যে এটা বলা হয়ে থাকে, কোনটা বলা হয়ে থাকে সেটা পরের কথা, এটা একটা বাক্য হইছে না? হইছে। দ্যাট ইউ আর আ ডিসেন্ট বয় অথবা গার্ল, আমার কথার আগে উত্তর দাও, লজিক পরে। দ্যাট ইউ আর আ ডিসেন্ট বয় অথবা ডিসেন্ট গার্ল, এইটা কোনো বাক্য হয়েছে কি হয়নি বলো? ইয়েস অর নো? দ্যাট ইউ আর আ ডিসেন্ট বয়, দ্যাট ইউ আর ডিসেন্ট বয় কোনো বাক্য হয় নাই। তাইলে কিন্তু মারামারি লেগে গেল। মনে করো হচ্ছে এক ঘরে দুই বউ, এখন দুই বউ হচ্ছে মানে দুইজন মানে স্বামীকে দাবি করতেছে যে না মানে আমি সকল সম্পত্তির অধিকারী, তো এখন এই দ্যাটটা কার সাথে যাবে? এইটা হচ্ছে কথা, যে একদম আদালত পর্যন্ত চলে গেছে মামলাটা, যে দ্যাটকে কার সাথে দিব, আমি ইট ইজ সেইডের কাছে দিব নাকি ইউ আর আ ডিসেন্ট বয় কিংবা গার্লের কাছে দিব? তো আমি বললাম ইট ইজ সেইড, এটা স্বাধীন। তুমি বলতেছো না ইউ আর আ ডিসেন্ট বয় স্বাধীন, তার মানে তুমিও চাচ্ছ, মানে উল্টাটা হয়েছে এখানে, তুমিও রাখতে চাচ্ছ না দ্যাটকে, আমিও রাখতে চাচ্ছি না দ্যাটকে, কিন্তু দ্যাটটা আসলে কার সাথে যাবে? তো মাথায় রাখবা, এই যে ক্লজ মার্কার গুলো, যাবতীয় যত ক্লজ মার্কার আছে তারা সব সময় ক্লজের শুরুতে বসে, কখনোই কোনো ক্লজের শেষে বসে না। তার মানে কি, ক্লজ মার্কার সব সময় কোনো একটা ক্লজের শুরুতে বসে, কখনোই শেষে বসে না। তাহলে ইট ইজ সেইড দ্যাট যদি বলে দাও, তাহলে শেষে বসলো না শুরুতে বসলো? তাহলে সেটা তো শেষে বসে গেছে, এটা কি শর্তের সাথে যায়? শর্তের সাথে যায় না। তাইলে কিন্তু ইউ আর আ ডিসেন্ট বয় এর আগে বসেছে দ্যাট, যেটা হতে পারে। তাইলে মাথায় রাখবা, ক্লজ মার্কার গুলো বাক্যের যেই ক্লজের শুরুতে বসে সেই ক্লজটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকিটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ। দেখো আই উইল গোর আগে কিছু বসছে? কিচ্ছু বসে নাই, এটা স্বাধীন, তার মানে প্রিন্সিপাল ক্লজ। ইট ইজ সেইডের আগে কিছু বসছে? বসে না, এটা স্বাধীন। কিন্তু ইউ আর আ ডিসেন্ট বয়ের আগে দ্যাট শব্দটা বসছে, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলবো একটা সাবঅর্ডিনেট ক্লজ। তুমি দুনিয়ার যত কিছু বলো না কেন, দেখো আই নিড আ পেন which is black, আমাকে বলো এইটা 1 নাম্বার এইটা 2 নাম্বার, কোনটা তোমার প্রিন্সিপাল ক্লজ? তোমরা অ্যানসার করো, কোনটা প্রিন্সিপাল ক্লজ বলো? প্রিন্সিপাল ক্লজ 1 নাম্বারটা, ভেরি গুড। তার কারণ কি, মাত্রই বললাম যে ক্লজ মার্কার সবসময় একটা ক্লজের শুরুতে বসে, কখনোই শেষে বসে না। তাহলে হুইচটা কার আগে বসছে? 2 নাম্বারটার আগে বসছে, তাহলে এটা হয়ে যাবে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এইটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। কথা কি ক্লিয়ার? বলো সবাই এইটা বুঝছি কিনা, যে একটা বাক্যে কোনটা সাবঅর্ডিনেট কোনটা প্রিন্সিপাল কিভাবে চিনবো, বুঝছি কি বুঝি নাই? আপামর জনতা জানায় দাও বিজয়ের এই দিনে, একদম বজ্রধ্বনিতে জানায় দাও যে ভাইয়া পুরা বুঝছি কিনা। 2-1 জন লিখতেছ নো, তার মানে আমাদের জীবনের বিজয় এখনো অর্জিত হয় নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেকে লিখেছো, বুঝতে পেরেছি। ওকে, এখন আমাকে এইটাও একটু জানায় দাও তো, একটা বাক্য যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে তাহলে তার কোন ক্লজটাকে ধরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়, প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ বলো? ভেরি গুড, ভেরি গুড, প্রিন্সিপাল ক্লজকে ধরে আমাদের সবসময় ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। তাহলে বলো ইফ ইউ কাম আই উইল গো, এই বাক্যটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে তোমরাই বলো? আমি কিন্তু বলেই দিলাম সবসময় প্রিন্সিপাল ক্লজকে ধরে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। তাহলে এখন উত্তরটা করে দাও, যে ইফ ইউ কাম আই উইল গো এটার অ্যান্সার কি হবে? ভেরি গুড, এটার অ্যান্সার হবে হচ্ছে ওয়ন্ট আই, উইল থেকে ওয়ন্ট আর আই তো বসবে, তাহলে এইটা ট্যাগ কোয়েশ্চেন হয়ে যাবে তোমার ওয়ন্ট আই।
আর যদি দ্বিতীয় সেন্টেন্সের দিকে তাকাও, এটার অ্যান্সার কি হবে একটু বলো সবাই। It is said that you are a decent boy. ভেরি গুড, ভেরি গুড। এটার অ্যান্সার হবে isn't it। এটার অ্যান্সার হবে হচ্ছে isn't it। এখানেও ঝামেলা আছে, ঝামেলাটা কোথায় একটু পরে ব্যাখ্যা করছি তোমাদের। এটা অ্যান্সার হবে isn't it। তাহলে 3 নাম্বার বাক্যটা একটু বলে দাও তাহলে তোমরা সবাই। I need a pen which is black। এটার অ্যান্সার কি হবে? I need a pen which is black। আমার একটা কালো কলম দরকার। ভেরি গুড। এটার অ্যান্সার হবে হচ্ছে ডোন্ট আই। ডোন্ট আই হবে হচ্ছে এটার অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা কিন্তু গত ক্লাসে ট্যাগ কোয়েশ্চেনের পার্টটা নিয়েও একটু আইডিয়া পেলাম। আমি তারপর একটু ভেঙে লিখে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করো। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, দুভাবে থাকতে পারে। একটা হচ্ছে শুরুতে সাবঅর্ডিনেট, আমি সাব দিয়ে লিখলাম, আর একটা হচ্ছে প্রিন্সিপাল। তো সাবঅর্ডিনেট ক্লজ যদি শুরুতে বসে তাহলে ক্লজ মার্কারটা প্রথমে থাকে। তাহলে ক্লজ মার্কার প্লাস সাবঅর্ডিনেট ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ, অথবা এভাবেও বসতে পারে প্রিন্সিপাল ক্লজ শুরুতে, এরপরে বসবে তোমার ক্লজ মার্কার, তারপরে বসবে হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। তো আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার সময় মাথায় রাখতে হবে সবসময় প্রিন্সিপাল ক্লজকে ধরে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। কিন্তু কোনো একটা কারণে ধরো আমি আগের বাক্যটাই আবার লিখছি তোমাদের উদ্দেশ্যে। ইট ইজ সেইড ইউ আর আ ডিসেন্ট বয়। বলো তো এই বাক্যে কি কোনো ক্লজ মার্কার আছে? ইয়েস অর নো? এই বাক্যে কোনো প্রকার ক্লজ মার্কার আছে কিনা? না, নিডেন্ট আই হবে না। এটা গত ক্লাসে 100 বার বলা হয়েছে, 100 বার পড়ানো হয়েছে তোমাদেরকে। প্রথম ক্লাসের রেকর্ডটা দেখে নিবা। এই বাক্যে কোনো হচ্ছে ক্লজ মার্কার নাই। যদি থাকতো তাইলে কোন ক্লজ মার্কারটা বসতো আমাকে এটাও জানাই দাও। যদি এই বাক্যে ক্লজ মার্কারটা থাকতো তাইলে কোন ক্লজ মার্কারটা বসতো বলো। দ্যাট, ভেরি গুড। তাইলে যে প্রশ্ন করেছিল ভাইয়া যে ক্লজ মার্কার কি কখনো সাইলেন্ট থাকতে পারে কি পারে না, দ্য অ্যান্সার ইজ ইয়েস। ক্লজ মার্কার থাকতে পারে। আমার উপর দিয়ে হেলিকপ্টার উড়ে যাওয়াতে যেতে ওরা জানাই দিচ্ছে যে আসলেই হ্যাঁ ক্লজ মার্কার থাকতে পারে। যদি ভুল করো তাহলে হচ্ছে বাসার উপরে বোমা ফেলে দিয়ে আসবে। কারণ যেভাবে বোঝানো হচ্ছে একদম ব্রেকডাউন, ধরে নিচ্ছি তোমাদের মানে জিরো নলেজ, ওইভাবে বোঝানোর চেষ্টা করতেছি, জাস্ট মনোযোগটা দরকার। তাহলে দেখো ইট ইজ সেইড, এইখানে যদি কোনো ক্লজ মার্কার থাকতো তাহলে সেটা দ্যাট হইতো। তার মানে এটা বাই ডিফল্ট একটা কমপ্লেক্স সেন্টেন্স যেখানে আমি দ্যাটটাকে সাইলেন্ট রেখেছি, তাই না? দ্যাটটাকে যখন সাইলেন্ট রাখা হবে, শুধু দ্যাট না, কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি তুমি দেখো ক্লজ মার্কারটা হিডেন আছে তখন নিয়মটা উল্টায় যাবে। তখন যেটা সাবঅর্ডিনেট ক্লজ তাকে ধরেই ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাইলে এখানে যদি দ্যাটটা থাকতো তখন আমার অ্যান্সার হইতো ইজন্ট ইট, কিন্তু এখন দ্যাট নাই, অ্যান্সারটা হবে আরন্ট ইউ। বুঝতে পেরেছো? আরন্ট ইউ হয়ে যাবে হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে মূল কথা। কমপ্লেক্স সেন্টেন্সে যখন ক্লজ মার্কার থাকবে তখন প্রিন্সিপাল ক্লজকে ধরে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব, আর যখন ক্লজ মার্কারটা সাইলেন্ট থাকবে তখন আমরা সাবঅর্ডিনেট ক্লজকে ধরে ট্যাগ কোয়েশ্চেন করব। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? ওকে, যদি বুঝে থাকো। ভাইয়া কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে? আসি নাই এখনো, আসবো আপু ভাইয়ারা, একটু ওয়েট করতে থাকো। কোঅর্ডিনেট ক্লজের টাইম আসুক তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ভাইয়ারা বুঝি নাই আরেকবার, আমি আপামর জনতার উদ্দেশ্যে পুরো বিষয়টা 1 মিনিট টাইম চেয়ে নিয়ে আবার বুঝাই দিচ্ছি শুরু থেকে। দেখো তো যারা শুরু থেকে জয়েন করেনি 1 মিনিট টাইম নিচ্ছি, অনেকেই বুঝছো, তাদের জন্য সময়টা নষ্ট হবে, ক্ষমা প্রার্থী। দেখো ফাইনাইট আর নন ফাইনাইট প্রথমে বুঝাইছি। যেই ভার্বকে দেখে আমরা টেন্স চিনতে পারি সেটা ফাইনাইট, যেটাকে দেখে টেন্স চিনতে পারি না সেটা নন ফাইনাইট। ফাইনাইট ভার্বের জন্য একটা করে সাবজেক্টের বরাদ্দ থাকে, নন ফাইনাইটের জন্য এক্সট্রা করে কোনো সাবজেক্ট থাকে না। যেমন আই লাভ টু ইট, এখানে লাভের জন্য সাবজেক্ট আই, টু ইটের জন্য এক্সট্রা করে কোনো সাবজেক্ট নাই। তার মানে হচ্ছে লাভটা ফাইনাইট, টু ইটটা নন ফাইনাইট ভার্ব। এরপর আমি বুঝিয়েছি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব, কম্পাউন্ড সেন্টেন্সে দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব। তাইলে এখন কমপ্লেক্স আর কম্পাউন্ডকে চিনবো কিভাবে? যদি কোনো বাক্যে আমরা যদি দেখি যে ফ্যান বয়েজদের কোনো একটা শব্দ আছে, তার মানে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে প্রশ্ন ভাই ফ্যান বয়েজটা কি? ফ্যান বয়েজ হচ্ছে ক্লজ মার্কারের একটা সূত্র। এফ তে ফর, এতে এন্ড অথবা এন্ড সো, এন তে নর, বি তে বাট, ও তে অর, আদারওয়াইজ অথবা এলস, ওয়াই তে ইয়েট, আর এস তে সো। এই শব্দগুলো দিয়ে যদি দুটো বাক্য যুক্ত থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো, আদারওয়াইজ সেই বাক্যটাকে বলবো একটা কমপ্লেক্স সেন্টেন্স।
তো কমপ্লেক্স সেন্টেন্সে দু ধরনের ক্লজ থাকে, একটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, একটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। চিনব কিভাবে? শর্তবাচক শব্দ কিংবা ক্লজ মার্কার গুলো যেই অংশটার আগে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর অন্যটাকে বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট অথবা প্রিন্সিপাল ক্লজ। তাইলে দেখো এখানে দ্যাট কার আগে বসছে, ইউ আর এ ডিসেন্ট বয়ের আগে বসছে, তার মানে এইটা সাবঅর্ডিনেট ক্লজ, ইট ইজ তো এইট হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। ট্যাগ কোয়েশ্চেনের নিয়মটা সবসময় আমাদের প্রিন্সিপাল ক্লজকে ধরেই ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, তাইলে এটার অ্যান্সার হবে ইজেন্ট ইট। কিন্তু কোনো কারণে যদি ক্লজ মার্কারটা হিডেন থাকে বা বাক্যে উল্লেখ করা না থাকে তাহলে উল্টা নিয়ম প্রযোজ্য, তখন সাবঅর্ডিনেট ক্লজকে ধরেই আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, এন্ড তখন অ্যান্সারটা হবে আরএন্ট ইউ। তো সোফার যা যা পড়ানো হয়েছে সেটার সাম আপ এখানেই। এরপরও যদি কেউ না বুঝে থাকো তাহলে মানে একান্তই আমার দুর্ভাগ্য, আমি বুঝাতে পারিনি, আর তাহলে সে ক্লাসের রেকর্ডটা দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে। আচ্ছা, অনেকের প্রশ্ন ভাই ক্লাসটা কিভাবে দেখতে পারবো? তুমি যেখান থেকে ক্লাসে জয়েন দিয়েছো স্টুডেন্ট প্রোফাইল, সেখানে যদি তুমি চলে যাও পাস্ট লেকচারে ক্লিক করবা, পাস্ট লেকচারে গেলে দেখবা আজকের ক্লাসের নিচে রেকর্ডটাও আছে, আবার ক্লাসের ম্যাটেরিয়ালটাও পেয়ে যাবা। তাহলে তোমাদের হচ্ছে বেশ খানিকক্ষণ কথা বলে ফেললাম, এখন মনে হয় একটু ব্রেক দেওয়া যায়, আজানও দিয়ে ফেলেছে, তাহলে ব্রেক টাইম থাকুক, 10 মিনিট থাকুক তোমাদের ব্রেক। তাইলে এখন 3টা 45 বাজে, আমরা হচ্ছে 3টা 55-তে আবার ক্লাস শুরু করব, ঠিক আছে? সো ক্লাসে মানে নামাজ পড়ে আসো যারা নামাজি আছো, আর বাকিরা যদি একটু চা পানি খেতে হয় চা পানি খেয়ে আসো। তো নামাজের পরে আবারও দেখা হবে ইনশাল্লাহ।
ওকে, ব্রেক টাইম শেষ, আমরা আবার ক্লাসে চলে যাচ্ছি। দেখো খুব ভালো করে খেয়াল করো, কিছু তোমাদের জিনিস আগে একটু ক্লিয়ার করে নেই, এরপরে বাকিটা নিয়ে আলোচনা করছি। তো অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া ক্লজ মার্কার আর হচ্ছে কনজাংশনের মধ্যে পার্থক্যটা কি, যেটা আমি শুরুতেই বলেছিলাম সব ক্লজ মার্কার কিন্তু আবার কনজাংশন না, ঠিক আছে? মানে সব ক্লজ মার্কারই কনজাংশন, কিন্তু সকল কনজাংশন ক্লজ মার্কার না, ব্যাপারটা এরকম। তো দেখো ক্লজ মার্কার সবসময় দুটো ক্লজকে যুক্ত করে। কাকে যুক্ত করে? ক্লজ মার্কার সবসময় দুটো ক্লজকে যুক্ত করে। আর কনজাংশন ক্লজের পাশাপাশি ফ্রেজকে যুক্ত করতে পারে, ক্লজকে যুক্ত করতে পারে, দুটো স্বাধীন সিম্পল সেন্টেন্সকে যুক্ত করতে পারে, যে কাউকে যুক্ত করতে পারে। এটা হচ্ছে মূল কথা। তো দেখো যেটা শুরুতে বলেছিলাম ইউ অ্যান্ড হি, এখানে অ্যান্ডটা কোন পার্টস অফ স্পিচ সবাই বলো তো? এই অ্যান্ডটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, নাকি কোন ধরনের? এটা একটা কনজাংশন। আমরা জানি এটা কোন ধরনের, এটা একটা কনজাংশন, দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে, তাই না? তার মানে এটা একটা কনজাংশন। এটাকে কি আমরা ক্লজ মার্কার বলতে পারবো? ইয়েস অর নো বলো তো? এটাকে কি আমরা ক্লজ মার্কার বলতে পারবো বলো? এটাকে কিন্তু ক্লজ মার্কার বলতে পারবো না। অনেকে ইয়েস বলতেছো কেন? তার মানে কি হি একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে? ক্লজ মার্কার কখন বলবো? যখন সে দুটো বাক্য বা দুটো ক্লজকে যুক্ত করছে। কথা কি বুঝতে পেরেছো? তার মানে দুটো শব্দকে যুক্ত করলে সে কনজাংশন হয়ে যায়, সে কিন্তু ক্লজ মার্কার হবে না। এটাই হচ্ছে মূল কথা। আবারও বলছি, আমি ক্লজ মার্কারটা তখনই বলতাম যদি এন্ড এর আগে একটা বাক্য থাকতো, এন্ড এর পরে একটা বাক্য থাকতো, তখন আমি সেটাকে ক্লজ মার্কার বলতাম। তখন একটা তোমার এন্ড, যেহেতু এটা দুইটাই হচ্ছে যেহেতু তোমার কোঅর্ডিনেটিং ক্লজ। আর যদি এখানে আমি হুইচ বলতাম, তাহলে হুইচ থাকলে যার আগে যুক্ত হয়েছে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতাম। এটাই হচ্ছে পার্থক্য, যে কনজাংশন, সব কনজাংশন কিন্তু ক্লজ মার্কার না, কিন্তু সকল ক্লজ মার্কার আবার কনজাংশন। এটা হচ্ছে মূল কথা। তার মানে দুটো শব্দকে যুক্ত করলে সেটা কনজাংশন হয়, সেটাকে আমরা ক্লজ মার্কার বলতে পারি না। এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, ক্লজ মার্কার মোরলেস সবগুলোই হচ্ছে তোমার কনজাংশন, এটা হচ্ছে মূল কথা। ওকে, ফারদিন লিখেছো ভাইয়া সব মাথার উপর দিয়ে যায়। মাথার উপর দিয়ে আমার একটু আগে তো হেলিকপ্টার গেল ভাইয়া। তোমার যদি পড়াগুলো মাথার উপর দিয়ে যায় তাহলে কি করতে পারো? চড়ে বসতে পারো উপর থেকে, তুমি হচ্ছে আজকে আতশবাজি দেখতে পারবা বিজয়ের দিন। আবার দেখো আতশবাজির সাথে ক্ল্যাশ করে আবার যাতে হক্কা না পেতে হয়, এটা দেখো আবার ভালো করে। তো সবারই কি মাথার উপর দিয়ে যাচ্ছে? যদি সবারই মাথার উপর দিয়ে যায় তাহলে তো আবার সমস্যা ভাইয়ারা। আমি তো যথাসম্ভব নিচ দিয়ে প্লেন চালানোর চেষ্টা করতেছি, বুঝতে পারছো? এখন যদি মাথার উপর দিয়েই চলে যায় তাহলে তাকায় তাকায় দেখা ছাড়া কিন্তু আর কোনো ওয়ে নাই। ওকে, হ্যাঁ ভাইয়া ইজি অনেক, হ্যাঁ সেটাই। তো সামনের দিকে আগাই আমরা। এটা গেল মূল কথা। এখন প্রশ্ন যে ভাইয়া কম্পাউন্ড সেন্টেন্স আমরা ঠিক কিভাবে চিনবো, তাই না? ওকে, তো কম্পাউন্ড সেন্টেন্স চেনার জন্য যে ক্লজ মার্কার গুলো কথা বলেছিলাম সেটাকে আমরা কি বলেছি? ফ্যান বয়েস। তার মানে ফ্যান বয়েস শব্দগুলো দিয়ে যদি দুটো ক্লজ যুক্ত হয় তার মানে সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। তো কমপ্লেক্সে যেমন সাবঅর্ডিনেট ক্লজ ছিল, কমপ্লেক্সে যেমন প্রিন্সিপাল ক্লজ ছিল, এখানে কিন্তু এরকম সাবঅর্ডিনেট ক্লজ কিংবা প্রিন্সিপাল ক্লজ নাই। কম্পাউন্ড সেন্টেন্সের দুটো ক্লজকেই প্রিন্সিপাল ক্লজ বলা হয়। দুটো ক্লজকে কি বলা হয়? প্রিন্সিপাল ক্লজ, কারণ দুটোই স্বাধীন, কেউ কারো উপরে পরাধীন না। যেমন আই এম আ গুড বয়, ইউ আর আ গুড বয়, মাঝখানে এন্ড বললাম, দুইটাই নিজের মতো স্বাধীন। সো এদেরকে প্রিন্সিপাল না বলে ওই জন্য বলা হয় কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেট ক্লজ বলা হয় এদেরকে। কি বলা হয়? কোঅর্ডিনেট ক্লজ বলা হয় এদেরকে। যদি কোঅর্ডিনেট ক্লজ আমরা এদেরকে বলে থাকি তাহলে ফ্যান বয়েস কোন ধরনের কনজাংশন, এগুলোকে আমরা বলবো হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয় এদেরকে। এটাই হচ্ছে মূল কথা। তাহলে দেখো কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ ওই আলোচনা নাই, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, দুইটাই সমান, দুইটা একদম ভাই। এর আগে যেমন ছোট বউ বড় বউয়ের ভিতরে মারামারি ছিল, এখানে দুইটা আপন ভাই, দুই ভাই সমান, বাবা মা দুইজনকেই সমানভাবে আদর করে। তো মানে কি বলে, কারো সাথেই কারো কোনো পার্থক্য নাই। সো দুইটাই পুরোপুরি ভাবে স্বাধীন। তাহলে কোঅর্ডিনেটিং ক্লজ একটা স্বাধীন, এই কোঅর্ডিনেটিং ক্লজ একটা স্বাধীন। তো সেম উদাহরণটাই যদি দেই, হি ইজ আ গুড বয়, আমি সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা আসলে ধরতে পারো। অ্যান্ড হিজ ফাদার ইজ অনেস্ট। ধরো এরকম একটা বাক্য আমি লিখলাম, হিজ ফাদার ইজ অনেস্টই শুরুতে লেখার কথা ছিল, কিন্তু আমি হচ্ছে হিজ ফাদারটা পরে লিখলাম। যাই হোক, হি ইজ দ্য গুড বয় অ্যান্ড হিজ ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান, ইজ অ্যান অনেস্ট ম্যান। তো এটা একটা বাক্য লিখলাম। তো তুমি জানলে এখানে দুটোই কোঅর্ডিনেটিং ক্লজ, এটাও একটা কোঅর্ডিনেটিং ক্লজ, হিজ ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান, এটাও একটা কোঅর্ডিনেটিং ক্লজ। এখন প্রশ্ন ভাইয়া ট্যাগ কোয়েশ্চেন কাকে ধরে করব? যেমন
কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের কোনো কনফিউশন ছিল না, চোখ বন্ধ করে প্রিন্সিপাল ক্লজকে ধরে করতাম। কিন্তু এক্ষেত্রে তো দুইটাই স্বাধীন, কাকে রেখে কাকে ধরে করব। এজন্যই বিদেশে কিন্তু প্রচুর নিয়ম আছে। আমাদের যে কম্পাউন্ড সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন কিভাবে করতে হয়, অনেকে বলে প্রথম ক্লজ ধরে করতে, অনেকে বলে দ্বিতীয় ক্লজ ধরে করতে, অনেকে বলে দুইটার যে কোনোটা ধরেও করা যায়, অনেকে বলে যেহেতু দুইটাই স্বাধীন দুটোর পাশে আমরা মানে একটা ট্যাগ কোয়েশ্চেন করব। এমনও নিয়ম আছে পৃথিবীর কোনো কোনো দেশে যেখানে ট্যাগ কোয়েশ্চেন এভাবে করা হয়, হি ইজ আ গুড বয়, ইজেন্ট হি, অ্যান্ড হিজ ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান, ইজেন্ট হি, দুইখানেই ট্যাগ কোয়েশ্চেন অ্যাড করে। আবার কোনো কোনো দেশে বলা হয় যে কোনো এক জায়গায় করলেই হবে, তবে তুমি যার সাথে করবা তার সাথেই লিখতে হবে, হি ইজ আ গুড বয়, ইজেন্ট হি, অ্যান্ড হিজ ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান, এভাবেও করা হয়। কিন্তু আমাদের দেশ এগুলো কোনোটাই ফলো করে না। আমাদের দেশে একটা লোকালাইজেশন বলে একটা কথা আছে না, মানে আমরা গ্রামারকেও আমাদের নিজেদের মতো করে সাজায় নিচ্ছি। তো আমাদের বই পুস্তক এবং তোমাদের লেভেলে যদি কখনো কম্পাউন্ড সেন্টেন্স থেকে ট্যাগ কোয়েশ্চেন আসে, মাথায় রাখবা সবসময় লাস্টের যে ক্লজটা, লাস্টের ক্লজকে ধরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। সো এটার অ্যান্সার হবে ইজেন্ট হি। ইজেন্ট হি তো প্রথমটার জন্য হতে পারে, দ্বিতীয়টার জন্য হতে পারে। আমি তাহলে এখানে মাদার লিখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে, মাদার, আর এখানে ওয়েমেন লিখে দিলাম, তাহলে অ্যান্সার কি হবে, ইজেন্ট শি। তাহলে কিন্তু বুঝতেই পারছো যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় লাস্টের যেটা থাকে তাকে ধরেই আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। কথা কি বুঝতে পেরেছো? কমপ্লেক্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ সেটা আগে থাকুক পরে থাকুক, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে সবসময় লাস্টের যে ক্লজটা থাকে তাকে ধরে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। তাহলে এটাও কিন্তু খুবই সহজ, এগুলো কিন্তু বুঝতে কারোই সমস্যা হওয়ার কথা না, আমি জাস্ট আইডিয়াটা দিলাম, বাকিটা তোমরা পারবা ইনশাল্লাহ। তাহলে এটা গেল কম্পাউন্ড সেন্টেন্সের আলোচনা। ঠিক আছে, কি বলে, আই ওয়াজ সিক অ্যান্ড কুডেন্ট গো, অ্যান্ড আই ওয়াজ সিক অ্যান্ড আই কুডেন্ট গো, দুইটাই কি কম্পাউন্ড কিনা? হ্যাঁ বর্ণ দুটোই কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, দুটোই কম্পাউন্ড সেন্টেন্স, কোনো সমস্যা নেই। ওকে, প্রিন্সিপাল ক্লজে আরেকটা নাম কোঅর্ডিনেট ক্লজ কিনা? না, আমি ভাবছিলাম এই ঝামেলাটাই তোমরা আমাকে ফেলবা না, বাট ঝামেলাটাকে আমাকে ফেলেই দিলা তোমরা। দেখো খুব ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে বুঝানোর জন্য এটা বুঝাতে চাইছিলাম। দেখো, ক্লজকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট, আমি কি লিখছি, এটা ইন্ডিপেন্ডেন্ট হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজেরই আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, সো ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ সেম জিনিস, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ আর একটাকে বলা হয় তোমার কোঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে, একটাকে প্রিন্সিপাল বলা হয়, একটাকে কোঅর্ডিনেটিং ক্লজ বলা হয়। তো প্রিন্সিপাল কোথায় বলবো, যখন সেটা কমপ্লেক্স সেন্টেন্সের স্বাধীন ক্লজ হবে সেটাকে প্রিন্সিপাল, আর কম্পাউন্ড সেন্টেন্সের যখন স্বাধীন ক্লজটা থাকবে তখন সেটাকে আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলবো। এবার তো ক্লিয়ার হওয়ার কথা যে সকল কোঅর্ডিনেটিং ক্লজই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সকল প্রিন্সিপাল ক্লজই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে কোঅর্ডিনেটিং আর প্রিন্সিপালের ভিতরে কোনো পার্থক্য নাই, জাস্ট আমরা নামটা ব্যবহার করি কমপ্লেক্সের ক্ষেত্রে আর কম্পাউন্ডের ক্ষেত্রে কোঅর্ডিনেটিং নামটা ব্যবহার করি। ঠিক আছে, অহুরিত্র লিখেছো ভাই আপনার নেট ইস্যু চলতেছে, আমার নেট ইস্যু চলতেছে মানে আমার কথা কি লাউড এন্ড ক্লিয়ার কিনা আপু ভাইরা? তাহলে একটু অহিরতকে জানাই দেই কার নেট ইস্যু চলতেছে, সবাই একটু চ্যাট বক্সে জানাই দাও তো ভাইয়া ক্লিয়ার কিনা। সবাই কি কথা কি, আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই ক্লিয়ারলি? একটু জানাই দাও আপু ভাইরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে একটু সামনের দিকে চলে যাই আমরা। দেখো, তাহলে অনেক কথা বলে ফেলেছি, ট্যাগ কোয়েশ্চেন গত ক্লাসের পার্টটা একটু কভার আপ করার চেষ্টা করেছি, এবং সেই সাথে আমাদের কিভাবে ক্লাস চিনতে হয়, কিভাবে আমরা মানে নন ফাইনাইট ফাইনাইট ভার্বে পার্থক্য করবো, এই টপিকটা নিয়ে অনেকক্ষণ ধরেই কথা বললাম। তো দেখি, এটা নিয়েও কথা বলেছি ইতিমধ্যে, যদি মনোযোগ দাও এই পোলটাও সবার পারার কথা, পোল নাম্বার 2 অন ইউর স্ক্রিন। তো সবাই একটু অ্যান্সার করো আপু ভাইরা। সবাই দ্রুত। So early else you will be poor. হ্যাঁ, ডিরেক্ট ফ্যান ভয়েস দেখেই মেরে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। টাইম ইজ আপ, দেখে নেই যারা বুদ্ধিমান তারা কিন্তু পেরেছে। দেখতে পাচ্ছি তার ফলাফল 49% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করেছো, বাট বাকি 51% কিন্তু না পারার দলে। তাহলে দলটা কোন দিকে ভারী? না বোঝার পাল্লাটা বেশি ভারী। কেন বুঝতে পারছো না এটা তো খুবই আপসেটিং ব্যাপার। তো এতটুকু তো তোমরা বুঝেছিলা যে ফ্যান বয়েজ এটা একটা মনে রাখার শর্টকাট,
এই ফ্যান বয়েজদের ওতে বলেছিলাম অর হতে পারে, আদারওয়াইজ হতে পারে। আর এই অর আদারওয়াইজের একটা সমার্থক শব্দ আছে যেটাকে আমরা এলস বলি। তার মানে এলস আছে একটা শর্ত পূরণ করেছে। দেখো তোমার ইউ এখানেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, একটা সাবজেক্ট ছিল ইউ, এখানে একটা সাবজেক্ট, এইখানে একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট আছে। এখন আমার খুঁজে বের করতে হবে দুটো ফাইনাইট ভার্ব আছে কিনা। হ্যাঁ দেখো এখানে সো একটা ফাইনাইট ভার্ব, এখানে উইলটা আরেকটা ফাইনাইট ভার্ব। তাহলে দুটো সাবজেক্ট আছে, দুটো ফাইনাইট ভার্ব আছে, মাঝখানে তোমার ক্লজ মার্কার হিসেবে ফ্যান বয়েজ থেকেই বসেছে। তাহলে এটার পক্ষে তো কমপ্লেক্স হওয়াও সম্ভব না, সিম্পল তো আরো আগে বাদ, ইনকমপ্লিট তো হতে পারে না। তাহলে অ্যান্সার কি হবে? বি নাম্বার কম্পাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মূল কথা। ভাইয়া এখানে কমা কেন বসছে? আচ্ছা আমাকে একটু বলো তো, বাট এন্ড কিংবা অর এদের আগে কি কখনো কমা বসে? ইয়েস অর নো বলো তো। বাট এন্ড অর এদের আগে কখনো কমা বসে? আচ্ছা বসে না, তাই না? আচ্ছা একটু দেখি। তো একটা উদাহরণ তোমাদেরকে দিতেই হয়। এখানে মুরগি ও গরুর দুধ পাওয়া যায়, বাক্যটা কি ঠিক আছে কিনা বলো? এখানে মুরগি ও গরুর দুধ পাওয়া যায়, আমাকে একটু বলো যে বাক্যটা ঠিকঠাক আছে কিনা। এখানে মুরগি ও গরুর দুধ পাওয়া যায়, কেন বাক্যটা কেন ঠিক থাকবে না ভাই? আমি হচ্ছে ও দিয়ে দিচ্ছি, বাংলায় তো এটাকে আমি একটা কনজাংশন বলতে পারি। হ্যাঁ অনেকে বলতেছো, হাসতেছো অনেকে, অনেকে বলতেছো হ্যাঁ এইটাই কথা যে ভাই এখানে মুরগি আবার কেমনে দুধ দেয়, মুরগি তো হচ্ছে ডিম পারে। তাইলে এটাকে আমি কিভাবে বুঝাইতে পারি বলতো? এটাকে বুঝানোর জন্য কোনো শব্দ যোগ করব না আমি। এই বাক্যটার আমি সঠিক উত্তরটা মানে কি বুঝাইতে চাইছি বুঝছো তো? আমি একটা দোকান খুলে বসছি, এই দোকানে মুরগি পাওয়া যায় আবার গরুর দুধও পাওয়া যায়, কিন্তু এটাকে কিভাবে লিখবো? ধরো আমাকে হচ্ছে সাইনবোর্ড বানাইতে দিচ্ছে, তোমার কাছে সাইনবোর্ড বানাইতে দিচ্ছে, আমি হচ্ছে দোকানদার, আমি পড়াশোনা বুঝি না, তো কি করবা তুমি? হ্যাঁ তখন আমি জাস্ট মুরগির পরে একটা কমা দিব, এখানে মুরগি কমা ও গরুর দুধ পাওয়া যায়, এটার মানে বুঝছো? তার মানে মুরগি একটা আলাদা হয়ে গেছে, ও গরুর দুধ আলাদা হয়ে গেছে। তার মানে এবং ও, আর বাংলার ক্ষেত্রেও একই নিয়ম, ইংলিশের ক্ষেত্রেও অ্যান্ড, অর, বাট এদের আগেও আমরা কমা দিতে পারি। তার মানে কি আগের অংশটাকে আমরা আলাদা করে দিয়েছি। কথা কি বুঝতে পেরেছো? তার মানে চোখ বন্ধ করে সবকিছু বলে দিলেই হইলো না যে ভাইয়া এন্ডের আগে কমা বসে না, বাটের আগে কমা বসে না। তোমার হাতে যদি এই পোস্টার বানাইতে দিত তাহলে তো একদম 12টা বাজায় দিতা, তো পুরো বাংলাদেশে এটা ভাইরাল হয়ে যেত, সবাই মুরগির দুধ কেনার জন্য আমার দোকানে চলে আসতো, সমস্যা নেই, আমারই ব্যবসা বেড়ে যাইতো। এটাই গেল হচ্ছে মূল কথা। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্ড, অর কিংবা বাট এদের আগেও ক্ষেত্র বিশেষে কমা দিতে পারি। ঠিক আছে, ওকে। হ্যাঁ ভাইয়া হিট হয়ে যেতেন, হ্যাঁ এটাই হচ্ছে কথা। তাইলে আমরা একটু সামনের দিকে চলে যাই, দেখি এখানে বেশ কিছু নিয়ম কানুন দেওয়া আছে। প্রথম কথা ভাইয়া আপুরা, তোমাদের নিয়ম কানুনের ক্লাসটা নেক্সট ক্লাসে পড়ানো হবে, কারণ আজকের ক্লাসটা শুধুমাত্র আইডেন্টিফিকেশনে ছিল, কিন্তু তারপরও কিছু নিয়ম কানুন এখানে আছে, এগুলো তোমাদের বাসায় পড়ার জন্য আমি তোমাদের কিছু সলভ করাই দিব, যাতে তোমাদের এক্সামটা দিতে পারো আর কি। আর তোমাদের নেক্সট যে ক্লাসটা হবে সেখানে কিন্তু ইন্টারচেঞ্জ, আজকে যারা রুটিন দেখেছো তাদের দেখার কথা যে আজকের ক্লাসে কিন্তু কেবলমাত্র আইডেন্টিফিকেশন। সো আইডেন্টিফিকেশন নিয়েও একটু আলোচনা করব, মানে আইডেন্টিফিকেশন নিয়ে তো আলোচনা হয়েছে, পাশাপাশি ইন্টারচেঞ্জ নিয়েও আলোচনা করব। তার আগে আরেকটা পোল লঞ্চ করছি, পোল নাম্বার 3, সবাই একটু অ্যান্সার করো। অপূর্ব লিখছেন, হ্যাঁ অপূর্ব, কি করব, তোমাদেরকে যদি বুঝাতে না পারি তাহলে শেষমেশ তোমার ব্যবসায়ী করতে হবে মুরগি আর গরুর দুধ নিয়ে, কারণ তোমাদের কথাগুলো তো মাথার উপর দিয়ে যাচ্ছে। একজন এটাও লিখছো ভাইয়া কি বললেন বুঝলাম না, তাহলে আর কি কেমনে বুঝাই বলো? তাহলে দিন শেষে কিন্তু ব্যর্থ হয়ে হয় বনবাসে যাইতে হবে, সন্ন্যাসী হইতে হবে, সবকিছু ছেড়ে টেরে, নাইলে হচ্ছে এই মুরগির দুধের ব্যবসা করতে হবে। আচ্ছা সাগর লিখেছো অনেক রেগে, ভাইয়া আমার নাম বলেনি তো, সাগর তোমার নাম বলেছি। ইট ইজ সেইড ইউ আর এ ডিসেন্ট বয়, এই সেন্টেন্সের মাঝখানে কি সেমিকোলন বসবে কিনা? না, এখানে সেমিকোলন কমা কিছুই বসবে না। ঠিক আছে, ওকে দ্রুত, লাস্ট 5 সেকেন্ডস, এখন অনেকের উত্তর করা বাদ আছে, সবাই দ্রুত একটু অ্যান্সার করো আপু ভাইরা। একজন লিখেছো আপনি আর তাকিদ ভাইয়া কি ক্লাসমেট? হায় আল্লাহ, তাকিদ ভাই আমার থেকে 6-7 বছরের বড়। ঠিক আছে, উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো তোমাদের যেমন টিচার আমি, আমার টিচার তাকিদ ভাইয়া, বুঝতে পেরেছো? ওকে,
দেখি দ্যাট ইজ হোয়াট stimulates me the sentence is a complex sentence অনেকেই পেরেছো থ্যাংক ইউ সো মাচ অ্যান্সার হবে সি নাম্বারটা হবে অ্যান্সার কমপ্লেক্স সেন্টেন্স 54% কারেক্ট অ্যান্সার করেছো বাকি 46% এর ভুল কেন ভুল আমি বুঝলাম না ঠিক প্রথম কথা ক্লজ মার্কারটা খুঁজে বের করো তোমাদের হাতেই দায়িত্ব দিলাম হ্যাঁ ভেরি গুড হোয়াট তাইলে এই বাক্যটা এখানে দেখো একটা ফাইনাইট ভার্ব দুটো ফাইনাইট ভার্ব তার মানে এখানে কিন্তু দুটো ফাইনাইট ভার্ব অলরেডি আছে আমার দুটো ফাইনাইট ভার্ব তাহলে শর্ত পূরণ করছে এন্ড ক্লজ মার্কার হোয়াট হোয়াট কি ফ্যান বয়েজের ভিতরে ছিল না ফ্যান বয়েজের ভিতরে হোয়াট বলে কিছু ছিল না তাইলে এটার পক্ষে তো কম্পাউন্ড হওয়া সম্ভব না যেহেতু ফ্যান বয়েজ নেই তারপরের কথা হচ্ছে এখানে যেহেতু দুইটা ফাইনাইট ভার্ব হয়ে গেছে তার মানে এটার পক্ষে সিম্পল হওয়া সম্ভব না তাহলে এটা কোন ধরনের বাক্য হবে এটা হবে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স তারপরও 46% কেন ভুল করছো আমার ঠিক মাথায় আসছে না এটাই হচ্ছে মূল কথা ওকে তাহলে এখানে সাবজেক্ট এখানে দ্যাট একটা সাবজেক্ট আর ওয়ার্ড WH ওয়ার্ড গুলো যখন বসে যেমন দেখো এই উদাহরণ তোমাদেরকে দেই নাই আপু ভাইরা দেখি আমি উদাহরণটা খুঁজে বের করি তোমরা আমাকে মাঝে মাঝে আমারই ব্রেনটা হ্যাং করে দাও দেখো কোথায় যেন লিখলাম আই নিড আ পেন হুইচ ইজ ব্ল্যাক এখানে সাবজেক্ট দুইটা কে কে বলো তো এই বাক্যের সাবজেক্ট একটা আই আরেকটা সাবজেক্ট কি আমাকে বলো আপেন সাবজেক্ট একটা মাইট দিব মানে এইসব কথাবার্তা বললে মানে কি এটা যদি লাইভ ক্লাস হইতো সবাইকে হচ্ছে বলতাম যে এখন নীল ডাউন হয়ে দাঁড়ায় থাকো তাহলে বাক্যের অবজেক্টটাকে যদি আই নিড আ পেন যদি এখানে আপেন যদি সাবজেক্ট হইতো বাক্যের তাহলে অবজেক্ট কে হইতো আমার মাথা হুইচ এখানে এই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে রিলেটিভ প্রোনাউন হিসেবে আপেনকে কেন্দ্র করে হুইচ গঠিত হয়েছে আই নিড হোয়াট আই নিড আ পেন হচ্ছে এখানে একটা অবজেক্ট আর হুইচ দিয়ে আমি একটা সাবজেক্ট গঠন করেছি তাহলে এখানে আই একটা সাবজেক্ট হুইচ একটা সাবজেক্ট দুটো সাবজেক্ট এই হুইচ এখানে সাবজেক্ট হিসেবেও কাজ করছে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেও কাজ করছে তোমার এটাই হচ্ছে মূল কথা ঠিক আছে ওকে তাহলে এই বাক্যটা পরের বাক্যটা সেম এখানে যেমন আই আর হুইচ দুটো সাবজেক্ট পরের বাক্যটাতেও দ্যাট আর হোয়াট দুটো সাবজেক্ট ছিল তার মানে কি কমপ্লেক্স সেন্টেন্সে যখন WH ওয়ার্ড গুলো তোমার ক্লজ মার্কার হিসেবে বসবে তখন তারাই কিন্তু সাবজেক্টের জায়গাটা দখল করে নেয় এখানে হুইচ আসা মানে কি এটা একটা রিলেটিভ প্রোনাউন না রিলেটিভ প্রোনাউন মানে কি তার আগে এপেনকে সে রিলেট করছে তাইলে এই কিন্তু এই বাক্যের একটা সাবজেক্ট মাথায় রাখবা ওকে তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই তো এই যে ট্রান্সফরমেশনের যে বিভিন্ন রুল এই রুলগুলো তোমাদেরকে পরবর্তীতে পড়ানো হবে আজকে একটু দেখি এক্সারসাইজ করাই তোমাদেরকে একটা একটা করে কিছু এক্সারসাইজ আছে চলো এখানে প্রচুর জিনিস দেয়া আছে তোমাদের পড়ার জন্য আমরা জাস্ট একটু প্র্যাকটিস করব আজকে দেখো Pauline and Bruno have a big argument every summer over where they should spend their vacation কোন ধরনের বাক্য তোমরা অ্যানসার করবে বুঝাই দিব ভাই হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স আর একটু বড় হও তারপরে পড়ানো হবে তোমাদের লেভেলে দরকার নাই তারপরে যখন জানতে চাইছো একটু বলে রাখি কোন বাক্যে যদি একই সাথে দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশনও আছে এবং তোমার কোঅর্ডিনেটিং কনজাংশনও আছে এবং বাক্যটাতে দুয়ের অধিক তোমার ফাইনাইট ভার্ব এবং দুয়ের অধিক সাবজেক্ট থাকে তখন সেটাকে আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলি তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সংক্রান্ত উদাহরণ দেওয়ার চেষ্টা করব বাট তোমাদের দরকার নাই ঠিক আছে এটা কোন ধরনের সেন্টেন্স একটু বলো দেখো Pauline and Bruno have a big argument every summer over where they should spend their vacation তাইলে দেখো where আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন তাইলে এটা কিন্তু কমপ্লেক্স তারপরে দেখো ভার্ব এখানে একটা ফাইনাইট ভার্ব এখানে হ্যাভ একটা ফাইনাইট ভার্ব তাহলে আমাদের দুটো ফাইনাইট ভার্ব এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন যেহেতু আছে তোমরা যারা অ্যানসার করেছো অ্যানসার ইজ কারেক্ট এটা হয়ে যাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ওকে এরপরে পলাশ লাভস টু গো টু দ্য বিচ এন্ড স্পেন্ড হার ডে সানব্যাথিং এটা নিয়েও কিন্তু বলেছিলাম দেখি কার কার মনে আছে অ্যানসার করো তো এটা কি হবে 2 নাম্বারটা এটা কিন্তু পোলে দেওয়া হয়েছিল এটা এক ধরনের সিম্পল সেন্টেন্স থ্যাংক ইউ সো মাচ এটা এক ধরনের সিম্পল সেন্টেন্স ঠিক আছে এর পরেরটাতে যদি চলে যাই দেখো এই প্রশ্নটা আবার রিপিট কেন হয়েছে বুঝলাম না আই নো হার নেম এটা একটু বলো তো আই নো হার নেম এটাকে কমপ্লেক্স করলে কি হবে দেখি তোমরা কে কতটুকু পারো আমি জাস্ট একটু আইডিয়া দিব তোমাদেরকে বলো আই নো হার নেম এটাকে আমি যদি কমপ্লেক্স করি তাহলে কি দাঁড়াবে ভেরি গুড এই তো তোমরা তো পারো তাইলে কারা পারো না মানে যখন আমি চ্যাটে দেখি যে 90% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করছো আর যখন পোল দেই তখন দেখি যে না 50%ও কারেক্ট করতে পারতেছো না তাইলে ঝামেলাটা কোথায় আমাদের পোলগুলো মনে হয় অভিশপ্ত
মানে পোলগুলোতে তোমরা কারেক্ট অ্যান্সার করার পরও মনে হয় আমার কাছে ফিল্ট্রেশন হয়ে ভুল উত্তর আসে। দেখো এটার অ্যান্সার হবে আই নো হোয়াট হার নেম ইজ। থ্যাংক ইউ সো মাচ। হোয়াট হার নেম ইজ এটা হবে অ্যান্সার। এরপরে যদি চলে যাই, দেখো এখান থেকে কম্পাউন্ড সেন্টেন্স খুঁজে বের করো। এই দুইটা সলভ করাবো লাস্ট দুটো, এরপরে তোমাদের কিছু ইন্টারচেঞ্জ নিয়ে আইডিয়া দিব। তো দেখো 2 নাম্বারটা নিচের কোনটা কম্পাউন্ড সেন্টেন্স? ওকে, থ্যাংক ইউ সো মাচ। 1 নাম্বারটা হয়ে যাবে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন ছিল, দুটো ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত বাক্য, তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে দেখো আফটার এজেস অফ ডেস্টিনি আই ফাউন্ড হার, এটা কোন ধরনের সেন্টেন্স বলো? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? ভালো করে বুঝে শুনে অ্যান্সার করবা। আফটার এজেস অফ ডেস্টিনি, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আফটার দেখে মনে হইলো যে আচ্ছা এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সো কমপ্লেক্সের একটা শর্ত পূরণ করছে। এখন আমাকে একটা ফাইনাইট ভার্ব পেলাম ফাউন্ড, আরেকটা ফাইনাইট ভার্ব দেখাও আমাকে। আরেকটা ফাইনাইট ভার্ব খুঁজে বের করবো। আজকে খুঁজে না বের করলে কাউকে আজকে সবাইকে বেঁধে রাখবো এখানে, ছুটি নাই। আমাকে খুঁজে দেখাইতে হবে। যারা যারা বলছো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আমাকে খুঁজে দেখাবা ফাউন্ড ছাড়া এই বাক্যে ভার্ব কোথায়। তাইলে যারা লিখছিলা ভাই এই যে কমপ্লেক্স সেন্টেন্স, তারা বলো ভাই মাপ চাই, ভাই জীবনে আর ভুল করবো না, মনোযোগ দিব। সবাই মনে মনে বলো, আমাকে লিখতে হবে না, ঠিক আছে? মনে মনে বলো, বুঝে শুনে ক্লাস করতে হবে কিন্তু। কি বলছিলাম, খালি আফটার দেখলেই দৌড় দিলে হবে? হ্যাঁ, শুধু চেহারা দেখলেই কিন্তু হবে না, ভিতরটাও দেখতে হবে, মন মানসিকতা কেমন, সেই ব্যাপারটা হচ্ছে এখানে। এখানে আমার দেখে আফটার দেখেই মনে হয়েছে এটা কমপ্লেক্স, তুমি তো চেহারা দেখেই ফাঁদে পড়ে গেছো, ভিতরটা পড়ে দেখতে হবে না? তাহলে আই ফাউন্ড একটা ফাইনাইট ভার্ব আছে, আরেকটা ফাইনাইট ভার্ব কই থেকে নিয়ে আসবা? তার মানে এখানে কিন্তু আরেকটা ফাইনাইট ভার্ব নাই আমার। তাহলে একটাই ফাইনাইট ভার্ব থাকলে সেটা তো কমপ্লেক্সও হইতে পারে না, কম্পাউন্ড হইতে পারে না, কম্পাউন্ড কমপ্লেক্স তো আগেই বাদ। তাহলে অ্যান্সার হবে চোখ বন্ধ করে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা, এইটা সিম্পল সেন্টেন্স। ওকে, ইন্টারচেঞ্জে কিছু নিয়ম আছে তোমাদেরকে এখানে একটু দেখাই দেই, এগুলো নিয়ে ডিটেইলস নেক্সট ক্লাসে, তারপরে সংক্ষেপে তোমাদেরকে আইডিয়া দিচ্ছি, কারণ রুটিন দেখেছো তোমরা, আমার কিন্তু যতটুকু পড়ানোর আমার কিন্তু দায়িত্ব পালন শেষ। তারপরে তোমাদেরকে একটু যাতে বাসায় প্র্যাকটিস করতে পারো এই জন্য তোমাদের কিছু রুল দেখাই দিচ্ছি। দেখো, যখন ভার্বের সাথে আইএনজি দিয়ে কোনো একটা সিম্পল সেন্টেন্স শুরু হবে, তখন সেটাকে কমপ্লেক্স কিভাবে করব আমরা? জাস্ট ওয়েন দিতে পারি, ওয়েন না দিয়ে অ্যাজ দিতে পারি, অ্যাজ না দিয়ে সিন্স দিতে পারি। তো তিনটার যে কোনোটা জায়েজ আছে এখানে। তাহলে ক্লোজিং দ্য ডোর, এই ক্লোজিং একটা ভার্ব, কিন্তু এটা কি ফাইনাইট ভার্ব? এটা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব না, এটা একটা নন ফাইনাইট ভার্ব, এটা একটা জিরান্ট। ঠিক আছে, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু স্কুল, তাহলে এই ভার্ব প্লাস আইএনজিটাকে আমার প্রথম যে কাজটা করতে হবে তাকে ফাইনাইট বানাতে হবে। তো মাথায় রাখবা, আমি এই নিয়মটা দিয়ে আমি নিজে পড়তাম, তোমাদের জন্য কতটুকু কাজে লাগবে আমি জানি না। তো যে কোনো একটা সিম্পল সেন্টেন্সকে এটাকে যখন আমরা কমপ্লেক্সে কনভার্ট করব, আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিস, ওই বাক্যে যে নন ফাইনাইট ভার্বটা আছে, নন ফাইনাইট ভার্বকে আমাকে প্রথম কথা ফাইনাইট ভার্ব বানাতে হবে। যদি নন ফাইনাইট ভার্ব না থাকে তাহলে এক্সট্রা করে একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে। দ্বিতীয় কথা, আমি একটা ক্লজ মার্কার বসাবো মিল রেখে। কমপ্লেক্স সেন্টেন্সের জন্য যদি ক্লজ মার্কার বসাতে হয় তাহলে আমরা যত ধরনের সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার আছে তাদেরকে ইউজ করব। তৃতীয় কথা, যেহেতু নতুন একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসছি, তার সাথে মিল রেখে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। এন্ড ফাইনালি আমাকে দেখতে হবে যে দুইটা ক্লজের টেন্সের ভেতরে মিল আছে কিনা। এই চারটা শর্ত যদি ফুলফিল করতে পারো, যে কোনো ধরনের ইন্টারচেঞ্জ করা তোমার জন্য পানি ভাত বা দুধ ভাত হয়ে যাবে। তাহলে প্রথম কথা, নন ফাইনাইট ভার্ব থেকে ফাইনাইট বানাবো, যদি নন ফাইনাইট না থাকে তাহলে নতুন করে একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসবো। দ্বিতীয় কথা, একটা ক্লজ মার্কার নিয়ে আসতে হবে। 3 নাম্বার কথা, সাবজেক্টটা নিয়ে আসবো আমি, কারণ সিম্পলে তো সাবজেক্ট একটা থাকে, কমপ্লেক্সে দুইটা হয়ে যাবে। আর ফাইনালি মিলাই দেখবো যে টেন্সটা ঠিক আছে কিনা। তো দেখো, ক্লোজিং দ্য ডোর, প্রথম কথা আমি ক্লোজিং থেকে এটাকে ক্লোজড বানাই দিচ্ছি, ফাইনাইট হয়ে গেছে। একটা সাবজেক্ট আনার কথা, সাবজেক্ট নিয়ে আসছি। এখানে দেখো ক্লজ মার্কারও বসাই দিচ্ছি ওয়েন। লাস্ট কাজ কি, আমার টেন্সে মিল আছে কিনা দেখো, এখানে ওয়েন্ট পাস্ট টেন্সে আছে, এখানে ক্লোজটাও পাস্ট টেন্সে আছে, তার মানে এটাও মিলেছে, তার মানে চারটা শর্তই ফুলফিল করেছে। দ্যাট ইজ ওয়াই এটা হবে অ্যান্সার। এখন তুমি ক্লজ মার্কার কোনটাকে বসাবা, এটার জন্য প্রথম নিয়মটা মাথায় রাখতে হবে যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয়, সেটাকে চেঞ্জ করার জন্য আমি অ্যাজ, ওয়েন অথবা সিন্স যে কোনোটা বসাতে পারি। তারপরে যদি আফটারেরটা দেখো, আফটারেরটাও কিন্তু একই নিয়ম। এখানে আফটার থাকলেও তুমি অ্যাজ, ওয়েন, সিন্স দিয়ে যেভাবে প্রথম নিয়মটা করেছো ঠিক একইভাবে দ্বিতীয়টাও করতে পারবা তুমি, কোনো সমস্যা হওয়ার কথা না। এইটা খুবই ইম্পর্টেন্ট।
যদি কোনো বাক্যে কোনো সিম্পল সেন্টেন্সে টু আর টু এটা যদি দেখো তাহলে সেইটাকে কমপ্লেক্স করার জন্য চোখ বন্ধ করে সো দ্যাট নিয়ে আসবা। হি ইজ টু উইক টু ক্যারি দ্য বক্স, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য বক্স। তাহলে চারটা শর্তই পূরণ হয়েছে কিনা দেখো। প্রথম কথা, এখানে টু ক্যারি এটা একটা নন ফাইনাইট ভার্ব, এটাকে বলা হয় কি ইনফিনিটিভ বলা হয়। এই ইনফিনিটিভকে তুমি একটা ফাইনাইট ভার্ব বানাবা, দেখো ক্যান নট ক্যারি হয়ে গেল। কিন্তু এটা দেখো আমি কি একটা এক্সট্রা সাবজেক্ট নিয়ে আসছি না, আসছি হি। দুইটা টেন্স মিল আছে না, এখানে প্রেজেন্ট টেন্স ক্যানটাও প্রেজেন্ট টেন্স, টেন্সের মিল আছে। দেখো একটা ক্লজ মার্কারও আছে দ্যাট। ওই চারটা শর্ত কিন্তু সবখানেই লাগবে। চারটা শর্ত পূরণ করেছি এন্ড আমি যথাযথ নিয়ম মেনে এটাকে কনভার্টও করতে পেরেছি, এটাই হবে অ্যান্সার। আবার যদি তুমি দেখো শুধুমাত্র ইনফিনিটিভ থাকে উই ইট টু লিভ, তো চোখ বন্ধ করে সেটাকে সো দ্যাট দিয়ে আমরা করে ফেলতে পারি। তো এখানে তোমরা যে জায়গাটায় ভুল করো সেটা হচ্ছে উই ইট সো দ্যাট উই লিভ দিয়ে দেই। বলো এখন উই ইট সো দ্যাট উই লিভ এটা দিলে কি ঠিক হবে? বলো উই ইট সো দ্যাট উই লিভ এটা দিলে কিন্তু হবে না। তো মাথায় রাখবা যখন আমরা সো দ্যাট ব্যবহার করছি তার মানে এটা একটা কজ অ্যান্ড ইফেক্ট বোঝাচ্ছে, ঠিক আছে? সো কজ অ্যান্ড ইফেক্ট বলতে কি, এর আগেরটার প্রভাব পড়ছে পরে। আমরা কেন খাই? যাতে আমরা বাঁচতে পারি, ঠিক আছে? আমরা খাই, তার ফলাফল স্বরূপ আমরা বাঁচি। তো এখানে যখন আমরা সো দ্যাট ব্যবহার করব তারপর একটা মডেল অক্সিলারি নিয়ে আসতে হবে আমাদের সক্ষমতা বোঝানোর জন্য। তাহলে মাথায় রাখবা সো দ্যাট এর পরবর্তীতে সরাসরি ভার্ব না দিয়ে তার আগে একটা মডেল অক্সিলারি ইউজ করব। আর বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে ক্যানই ব্যবহার করে থাকি আমরা। তাইলে উই ইট সো দ্যাট উই লিভ না বলে বলতে হবে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, এইটা হবে তোমার অ্যান্সার। তারপরে যদি একটু চলে যাই দেখো 5 আর 6। হ্যাঁ এখানে দেখো ইনস্পাইট অফ বিং রিচ। ইনস্পাইট অফ এর নিয়মটা খুবই সহজ। ইনস্পাইট অফ থাকলে সেটাকে কমপ্লেক্স করতে গেলে দো বসাবো, আর সেটাকে কম্পাউন্ড করতে গেলে মাঝখানে বাটো বসাবো। খুবই সহজ। তাহলে ইনস্পাইট অফ এর বদলে ডেসপাইটও লিখতে পারো, যার অর্থ হচ্ছে সত্ত্বেও। ইনস্পাইট অফ আর ডেসপাইট দুটো সেম শব্দ, একই মিনিং, দেখতে আলাদা। ইনস্পাইটের পরে অফ বসে কিন্তু ডেসপাইটের পরে অফ বসে না, এটাই হচ্ছে মূল কথা, যার অর্থ সত্ত্বেও। তাহলে ইনস্পাইট অফ কিংবা ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করতে যাই তখন আমরা দো শব্দটাকে নিয়ে আসি, আর কম্পাউন্ড করতে গেলে মাঝখানে বাট শব্দটাকে নিয়ে আসি। এটাও তোমরা ছোটবেলা থেকে করে আসছো, সমস্যা হওয়ার কথা না। অ্যান্ড বিকজ অফ থাকলে বিকজ অফ এর নিয়মটা সবসময় সিন্স দিয়েই করি আমরা। অনেক সময় অ্যাজ দিয়ে করতে পারো, অ্যাজ দিয়েও করা যায়, কিন্তু ওয়েন দিয়ে কিন্তু এখানে না করে এটাই বেটার। অ্যাজ দিয়েও করা যায়, সিন্স দিয়েও করা যায়। তো দেখো বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট জয়েন দ্য মিটিং, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট জয়েন দ্য মিটিং, এটা হবে হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে সিন্স কেন বসেছে? কারণ বিকজ অফ কে উঠাই নতুন একটা ক্লজ মার্কার নিয়ে আসছি সিন্স। এখানে ইলনেস থেকে আমি একটা ফাইনাইট ভার্ব বানাইছি ইল, নতুন করে একটা সাবজেক্ট নিয়ে আসছি। এখানে পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স আছে। চারটা শর্তই পূরণ করেছে, তার মানে এটা কারেক্ট। তুমি যখন লাস্টে মিলাই দেখবা চারটা শর্ত পূরণ করেছে কিনা তখন তুমি কনফার্ম হতে পারবা যে আসলে বাক্যটা কারেক্ট হয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে মূল কথা তোমাদের। সো এই জিনিসগুলো নিয়ে তোমাদের পরবর্তীতে কিন্তু ট্রান্সফরমেশনে আরো দুটো ক্লাস আছে, তো টেনশনের কিছু নাই। তারপরেও আজকে পাবলিক ডিমান্ড বলে একটা কথা আছে, যেহেতু অনেককে জিজ্ঞেস করেছিল যে ভাই একটু ইন্টারচেঞ্জটা দেখায় দেন যাতে পরীক্ষায় একটা দুইটা প্রশ্ন আসলে উত্তর করতে পারি, সেজন্যই তোমাদেরকে দেখাই দিলাম। আর এটা সংক্রান্ত ক্লাস কিন্তু পরবর্তীতে হবে আরো দুটো। তো টেনশনের কিছু নাই। এখন দেখি কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর করব লাস্ট যতক্ষণ সময় আছে। তো কার কি কনফিউশন একে একে জানাতে পারো। আচ্ছা, তাহসিনের প্রশ্নের উত্তর দিচ্ছি। পরীক্ষায় দুটো বাক্যের ট্যাগ কোয়েশ্চেন এসেছিল। হি থিংস দ্যাট হি উইল বি এবল টু ওভারকাম দ্য ইনিশিয়াল প্রবলেম, ঠিক আছে? প্রথমটাতে করা হয়েছে কারণ প্রথমটা একটা তোমার কোন ধরনের বাক্য? কমপ্লেক্স বাক্য। এখানে দ্যাট কার আগে বসছে? হি উইল এর আগে বসছে, তার মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা সবসময় প্রিন্সিপাল ক্লজকে ধরে করি, তাই এটার অ্যান্সার হবে হি থিংস। এটা যেহেতু প্রিন্সিপাল ক্লজ, অ্যান্সার হবে ডাজন্ট হি, প্রথম কথা। তাহলে প্রথমটাকে আমরা দ্যাট ধরে করব না। আর দ্বিতীয় যে বাক্যটা, ওই বাক্যটা একটু ব্যতিক্রম ধর্মী। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। তোমাদেরকে এটা একটা সুন্দর প্রশ্ন, আমি তোমাদের সবার উদ্দেশ্যে লিখে দিচ্ছি, দেখো। দ্যাট he is known, is honest, is known to all, is known to all,
এই বাক্যটাতে খেয়াল করো তো, প্রথমে হচ্ছে তোমার হি ইজ অনেস্ট, এইটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর এই দ্যাটটাই ইজ নোন টু অল এর সাথে ছিল, বুঝতে পারছো? তো তোমরা মনে করো না যে দ্যাটটা হি ইজ অনেস্টের সাথে বসছে, এই দ্যাটটা মাঝখানে ছিল যেটাকে আমরা শুরুতে নিয়ে আলাদা করে লিখেছি, তার মানে এইটা কিন্তু তোমার একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হি ইজ অনেস্ট, এটাকে ধরে কিন্তু তোমার কি করতে হবে, এটাকে ধরে তোমার ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, অ্যান্সার কি হবে, ইজ দেন হি হবে কিন্তু এটার অ্যান্সার, বুঝতে পেরেছো? দ্যাট কি বলে, হি ইজ অনেস্ট, দ্যাট ইজ নোন টু অল, ব্যাপারটা এরকম। ওকে, নেক্সট ওয়ান। রিলেটিভ প্রোনাউনের কনজাংশন কি এক না? এক না, বিস্তর তফাৎ আছে। মারজান ওজন ডজন কত জিজ্ঞেস করছো ভাই, আগে দোকান দেই তারপরে। ন্যারেশনের ট্যাগ কিভাবে করব? ন্যারেশনের ট্যাগ গত ক্লাসে তোমাদেরকে তো মনে হয় বলা হয়েছিল যে ডিরেক্ট স্পিচের ভিতরে থাকলে ডিরেক্ট স্পিচকে ধরে, আর ইনডিরেক্ট স্পিচের ভিতরে থাকলে ইনডিরেক্ট স্পিচকে ধরে, এভাবে করব আমরা। ক্লজ মার্কারটা কি ভাইয়া? পুরো ক্লাস শেষ, সারাদিন মহাভারত পড়ে রাতে যদি বলো সীতারামের মাসি, তাইলে হইলো? আজকে তো ক্লাসটাই হইলো ক্লজ মার্কার নিয়ে। হ্যাপি বার্থডে ট্যাগ কি হবে? আই উইশ ইউ হ্যাপি বার্থডে, তাহলে ডোন্টটাই হবে অ্যান্সার। স্বর্ণা, সরি ট্যাগ কোয়েশ্চেন কি? ডোন্ট আই। ইন্টারচেঞ্জ গুলো কি কালকের এক্সামে আসবে? আসতে পারে, সো স্লাইডটা দিয়ে দিব, স্লাইডটা একটু দেখে নিও, তাহলেই হয়ে যাবে তোমাদের। ফ্যান ভয়েসটা আবার ক্লিয়ার করেন, তুমি ক্লাসের রেকর্ডটা দেখে নিও, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাপি বার্থডে ট্যাগ কোয়েশ্চেন কি বলা হয়েছে? আই উইশ ইউ হ্যাপি বার্থডে, ডোন্ট আই। ভাইয়া, জি ভাইয়া। ওদের কাছ থেকে আমরা হ্যান্ড রাইজ নিতে পারি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যান্ড রেজ করে কিছু কিছু কাউকে কাউকে আনমিউট করেন, আমি উত্তর দিচ্ছি। নাফির রহমান, তোমাকে পারমিশন আছে, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। স্কুলের নামটা বলে প্রশ্ন করো। বাট স্কুল এন্ড কলেজ সিলেট। ভাই আমার প্রশ্নটা ছিল ফার্স্ট এক্সাম থেকে, ওখানে দেওয়া ছিল একটা ট্যাগ কোয়েশ্চেন, দ্য বয় হ্যাজ লিটল আইডিয়া অ্যাবাউট ইলিটারেসি। এটার আনসার আমি ডাজ হি দিয়ে কিন্তু কেটে দেওয়া হয়, কেন ভাইয়া? ডাজ হি কেন? হ্যাজ লিটল তো বললেই তুমি, হ্যাজ লিটল থাকলে ডাজ হি কিভাবে হয় আমাকে বলো। হ্যাজ তো ভাই এখানে অক্সিলারি ভার্ব না, মেইন ভার্ব না? হ্যাঁ, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কোনো সমস্যা নাই। যখন হ্যাজ লিটল তুমি এভাবে ব্যবহার করছো, হি হ্যাজ লিটল। আচ্ছা, তোমাকে কি কেটে দিয়েছে একদম ফুল? জি ভাইয়া, আমি এরপর রিভিউ এর জন্য দেই, তারপরেও কেটে দিয়েছি। আচ্ছা, হি হ্যাজ লিটল। আচ্ছা, এখানে ডাজ হি, আচ্ছা তাকিদ ভাই, এখানে তো ডাজ হিও তো রাইট হওয়ার কথা, তাই না? হ্যাঁ, ডাজ হি এবং হ্যাজ হি দুটোই কারেক্ট। দুটোই তো কারেক্ট, আমি তো ওখানে কনফিউজ হয়ে গেলাম। হ্যাঁ, দুটোই কারেক্ট হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অথরিটির সাথে কথা বলবো, কারণ এটা তো সিস্টেমে দেয়া থাকে, হয়তো একবারে ভুল আউট মানে ইনপুটটা পড়ে গেছিল, এই জন্য হয়তো এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সফটওয়্যারে ভাইয়া এটা আপডেট করতে হবে। একটা ছিল শি সেড টু হার সন নোবডি বিলিভস আ লায়ার, এটাকে তো ইনডিরেক্ট করে তারপরে করব না? ইনডিরেক্ট করে বলতে আবার বলে। মানে হচ্ছে ওই শি সেড টু হার সন নোবডি বিলিভস আ লায়ার, এটাকে ট্যাগ করার ক্ষেত্রে তো করব শি সেড টু হার সন দ্যাট। না না, এভাবে না, ট্যাগ করার ক্ষেত্রে মাথায় রাখবা, যদি ইনভার্টেড কমার ভেতরে যদি তোমার গ্যাপটা থাকে, নোবডি, ধরো কথার কথা আমি ভিতরে বললাম নোবডি ফোন ইউ, তাহলে এইরকম কিছু একটা আছে তোমার ইনভার্টেড কমার ভেতরে, এন্ড তোমার এইখানে তোমার হচ্ছে গ্যাপটা দেয়া আছে, তাহলে অ্যান্সার করতে হবে হচ্ছে নোবডি ফোন্ড ইউ কে ধরে, তাহলে এটা কি হবে? ডিড, দে হয়ে যাবে অ্যান্সার। আর যদি দেখো না ইনভার্টেড কমা শেষ, ইনভার্টেড কমার বাইরে দেয়া আছে, তাহলে শি সেড টু হার সন, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ডিডন্ট শি। তাহলে আমাদের গ্যাপটা দেখতে হবে, গ্যাপটা কোথায় আছে, ইনভার্টেড কমার ভেতরে গ্যাপটা আছে। ইনভার্টেড কমার বাইরে ছিল। তাহলে যদি গ্যাপটা যদি ইনভার্টেড কমার বাইরে থাকে, তাহলে শি সেড দিয়ে করবা তুমি, তাহলে ডিডন্ট শি হবে অ্যান্সার। ডিডন্ট শি দিলাম তো কেটে দিছে। আচ্ছা, তাইলে এটা নিয়েও আমরা কথা বলবো না, এটা ডিডন্ট শি হবে, তাহলে হয়তো ভুল আউটপুট, কারণ সফটওয়্যারে মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। তো এটা নিয়ে কিছুক্ষণ আগে একজন একটা কোয়েশ্চেন করলো না, হি থিংকস দ্যাট হি উইল বি এবল টু, ওইটার আনসার আপনি বলছিলেন যে ডাজন্ট হি, ওইটার আনসার দেওয়া ওন্ট হি। আচ্ছা, তাইলে মনে হয় সফটওয়্যারে বেশ কিছু প্রবলেম আছে, এটা নিয়ে অথরিটিকে জানিয়ে দিব আমরা, সমস্যা কিছু নাই। তো আপাতত তো যেগুলো শেখানো হচ্ছে ওগুলো ভালো মতো শিখো, পরীক্ষার নাম্বারটা ম্যাটার করবে না, কারণ এগুলো তো আর আমরা টিচাররা দেখি না, এগুলো অটোমেটেড দেখা হয়, তো দেখা যাচ্ছে কোনো ভাবে একটা মানে ভুল হয়ে যাচ্ছে, আমরা টিচাররাই যারা প্রশ্ন দিচ্ছি তাদের হয়তো ঠিকটাই দিচ্ছি, কিন্তু সফটওয়্যারে আপডেট করার সময় একটু ভুল হয়ে যাচ্ছে। তো
আমরা এটা নিয়ে কথা বলবো খুব শীঘ্রই। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান। আচ্ছা মৃধাকে পারমিশন আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাইয়া একটু রোল 4 এ যাবেন, এই যে সিম্পল থেকে যে কমপ্লেক্স করা হলো। পরে হ্যাঁ আপু এসেছি, বলো। হ্যাঁ হ্যাঁ ভাই, এখানে আছে না যে উই ইট টু লিভ। তো আমাদের মানে কোচিং এ এক্সামে ছিল যে উই ইট টু লিভ, ওইটাকে কমপ্লেক্স করতে। তো ওইখানে উই ক্যান লিভ আমি দিলাম, অথচ কেটে দিল আর আনসার হবে নাকি উই মে লিভ। তো আমি জিজ্ঞেস করলাম যে কি জন্য এখানে কেন হবে না, কারণ এটা তো মানে আল্লাহর উপর ডিপেন্ড করে আমরা বেঁচে থাকবো কি না, এজন্য মে হবে, কারণ ক্যান দ্বারা তো শুধু অ্যাবিলিটিটা বোঝায়, যেটা আমাদের হাতে। এরকম কোনো নিয়ম শুনছেন ভাইয়া, তাকিদ ভাইয়া? তুমি কোথা থেকে আমারও বলছো? প্রথম শোনা আজকে। তোমার স্কুল কলেজ কোথায় বলো তো? ধুবড়ায়। এরকম কোনো নিয়ম নাই, ক্যান এবং মে দুটোই কারেক্ট, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আর ওই দিন যে উইকলি লাইফ এক্সামে, মানে সরি ডেইলি লাইফ এক্সামে আমার অনেকগুলা কাটা গেছে, লাইক মাদার অ্যাডভাইসেস, আমি এখানে ডিডেন্ট শি দিলাম, এটাও কেটে দিল। দেন হি থিংস দ্যাট, এখানে আমি ডাজেন্ট হি দিলাম, এটাও কেটে দিল। তারপরে কি আছে সেটা দেখতে হবে তো ভাইয়া, তুমি একটু বললে তো হবে না, ফুল সেন্টেন্স বলো। মাদার অ্যাডভাইসেস হার সন নট টু টেল এ লাই, শি অলসো সেড টু হার সন নোবডি বিলিভস এ লায়ার। এটা ট্যাগ কোশ্চেন ডিডেন্ট শি হবে না? মাঝখানে ফুল স্টপ ছিল? না না না, ওর হ্যাঁ? ভাইয়া ওর প্রশ্নটা পুরোটা শেষ করতে দেন, সেকেন্ড সেন্টেন্সটা বলো তুমি একটু। সেকেন্ড সেন্টেন্স ছিল শি অলসো সেড টু হার সন নোবডি বিলিভস এ লায়ার। হ্যাঁ, তাহলে এখন তুমিই বলো যে দুটো সেন্টেন্সের ভিতরে প্রথম সেন্টেন্সকে ধরে ট্যাগ কোয়েশ্চেন করবা নাকি দ্বিতীয় সেন্টেন্সকে ধরে? ও, দ্বিতীয় সেন্টেন্সকে ধরে। হ্যাঁ, তোমাকে তো এই জন্যই বললাম যে ফুল স্টপ ছিল কিনা, ফুল স্টপ হলে পরের সেন্টেন্সকে ধরবা। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, পরের জি। সেন্টেন্সেরও কিন্তু আবার হচ্ছে দুটো ক্লজ আছে, দেখো ওখানে দ্যাট ছাড়া কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, তো ওখানে সাবঅর্ডিনেট ক্লজ বের করে তারপর করতে হবে। সো এত সহজ না, অনেক মাথা ঘামাতে হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আচ্ছা আছে, ভাইয়া, ধন্যবাদ আছে। ধন্যবাদ। আচ্ছা তুলিকে পারমিশন আছে, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আচ্ছা একান্তকে পারমিশন আছে, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো, কি প্রশ্ন? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে ট্যাগ কোশ্চেন যে নো আই ডোন্ট লাইক ইট ফুল স্টপ আই থিংক ইউ অলসো ডোন্ট লাইক মুভি, এইটার ট্যাগ কোশ্চেন কি হবে? কথাগুলো কেটে কেটে আসছে, তুমি কাইন্ডলি একটু এটাই যদি প্রশ্ন হয় তুমি একটু কোয়েশ্চেন অ্যান্সার বক্সে একটু লিখে দাও, আমরা উত্তর দিচ্ছি, ঠিক আছে? ভাইয়া এবার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, তাকিদ ভাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি Hello? কথা? হ্যাঁ তুমি বলো, শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া কোশ্চেনটা হচ্ছে নো আই ডোন্ট লাইক ইট ফুল স্টপ আই থিংক ইউ অলসো ডোন্ট লাইক মুভি, এটার ট্যাগ কোশ্চেনটা আমি লিখেছিলাম ডু ইউ, এখানে ওরা কেটে লিখেছিল ডোন্ট আই। ফুল স্টপের পরের সেন্টেন্সটুকু বলো তো। I think you also don't like movies. I think you also don't like movies. আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা কি সিম্পল নাকি কমপ্লেক্স? I think you ভাই কমপ্লেক্স। আচ্ছা, তাহলে দ্যাট আছে নাকি নাই? না, দ্যাট তো নাই। দ্যাট নাই, তাহলে যদি দ্যাট না থাকে দ্যাট বের করে তাহলে আমরা কমপ্লেক্সে কোনটাকে ধরবো? সিম্পল তোমার হচ্ছে মেইন ক্লজটাকে নাকি সাবঅর্ডিনেট ক্লজটাকে? মেইন ক্লজটা। মেইন ক্লজে কি আছে? এটা পড়াইলাম, যখন দ্যাট থাকবে তখন তো মেইন ক্লজ, যদি দ্যাট না থাকে তখন কোন ক্লজকে ধরতে হবে? তোমাকে এই জন্যই প্রশ্ন করছি যে দ্যাট আছে নাকি নাই। যদি দ্যাট থাকে তাহলে এক ধরনের অ্যান্সার, আর দ্যাট না থাকলে তুমি এখানে তো দ্যাট নাই, যদি দ্যাট না থাকে তাহলে দ্যাটের পরের অংশটুকু পড়ো তুমি, দ্যাট যেখানে দিচ্ছ তার পরের অংশটুকু পড়ো। You also don't like movies. You also don't like movies. আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে ডোন্ট লাইক তার মানে বোঝাই যাচ্ছে ডু এবং ইউ, তার মানে তুমি ডু নিয়ে আসবা, নেগেটিভকে অ্যাফার্মেটিভ করবা, আর ইউ নিয়ে আসবা ওখান থেকে, প্রোনাউন শেষ। কিন্তু ভাই আমারটা কেটে দিয়ে ওখানে লেখা ডোন্ট আই। আই থিংক তাহলে ভুল করেছে ভাই, এটা তাহলে ভুল। তুমি কি শিওর যে ওখানে দ্যাট ছিল না? তুমি কি শিওর? নো ভাই দ্যাট ছিল না, শিওর।
ওকে, তাহলে এটা নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ? জি ভাই, এরকম অনেকগুলা প্রবলেম হয় আর কি, মানে রাইট অ্যান্সার গুলা কেটে দিয়ে আপনার ভুল অ্যান্সার গুলা অ্যান্সারে দেওয়া। আচ্ছা, আমরা তো আগে জানতাম না ব্যাপারটা, আজকে জেনেছি। তো আজকে আমরা হচ্ছে কোয়েশ্চেন যারা বানান, যেসব ভাইয়ারা, তাদের সাথে কথা বলে ব্যাপারগুলোকে কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? পরবর্তীতে তাহলে এরকম সমস্যা যাতে আর না হয়। তো অত্যন্ত দুঃখিত উদ্ভাস, মানে অথরিটির পক্ষ থেকে আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে ক্লাসে কিন্তু ক্লিয়ার করা হয়েছে। তো ক্লাসে যেভাবে পড়ানো হয়েছে ওটাই ফলো করো। পরীক্ষায় যদি আপাতত তোমাদের ভুল দেখায়, তাহলে একটু ধরে নিও যে ওটা সফটওয়্যারের ভুল ছিল, যেটা খুব তাড়াতাড়ি আমরা কথা বলে ঠিক করে নেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। জি জিহান লিখেছো উত্তরে ডু ইউ দেয়া ছিল। জিহান তো আবার লিখছো ভাই উত্তরে ডু ইউ দেয়া ছিল। আর কেউ আছো এরকম যে বলতে পারবে আসলে অ্যান্সারটা কি ছিল? অনেক সময় তো আমাদেরও তো ভুল হয়ে যায়। হ্যাঁ, এই তো সবাই তো লিখতেছে ডু ইউ ছিল, দেখছো? তাহলে তো তুমি মনে হয় ভুল দেখছো। প্রশ্নটা কে করছিল আমি জানি না, তোমার নাম জানি না, তুমি ভুল দেখতে পারো, হ্যাঁ, হতেই পারে। হ্যাঁ, আরেকটা প্রবলেম ছিল। হ্যাঁ ভাইয়া আচ্ছা বলো। মাসুদ ভাই, জি ভাইয়া। এই ট্যাগ কোশ্চেনের উপরে একটা সলভ ক্লাস দিয়েন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওটা তোর বলা হয়েছে যে গত ক্লাস যে হ্যাঁ, ক্লাসটা হয়েছে ট্যাগ ওটা দিতে কোশ্চেনের হবে। উপর একটা সলভ ক্লাস হবে, তখন তোমরা তোমাদের সব প্রবলেম দেখাবা, হ্যাঁ? আমরা হচ্ছে আপাতত ট্রান্সফরমেশন রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেগুলো করো। ট্রান্সফরমেশন রিলেটেড আজকের ক্লাসের কন্টেন্ট অনুসারে বলো। ওকে আচ্ছা, নেক্সট হচ্ছে মারজান। মারজান, তুমি কোশ্চেন করতে পারো। হ্যালো শুনতে পাচ্ছি তোমাকে, তুমি বলো, কোশ্চেনস করো। ভাইয়া, মানে পরীক্ষার মধ্যে ট্যাগ কোশ্চেনটা কিভাবে লিখবো? সেন্টেন্সটা লিখবা, কমা, তারপরে তুমি অ্যান্সারটা লিখবা, নিচে আন্ডারলাইন করবা, নোট অফ ইন্টারোগেশন দিবা, এবং অ্যান্সারটা যখন লিখবা শুরুতে তুমি অবশ্যই ছোট হাতে দিবা। ওইটাকে কখনোই ক্যাপিটালাইজ করবে না, লাইক ডিডেন্ট লিখবা, ডিটা অবশ্যই স্মল লেটারে হবে, হ্যাঁ? এবং নোট অফ ইন্টারোগেশন অবশ্যই দিতে হবে, না দিলে মার্ক পাবা না। তারপরে কন্ট্রাকশন যখন করবা অ্যাপোস্ট্রফি না দিলে মার্ক পাবা না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলাম। আচ্ছা, মুমতাহিনা। মুমতাহিনা, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। বলো, কোয়েশ্চেন্স করো, হ্যালো। কোয়েশ্চেন্স আচ্ছা করো। ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল যে উই সি দ্যাট মাসুম হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট গেমস এন্ড স্পোর্টস। তো ভাইয়া এইটার ট্যাগ কোয়েশ্চেন হিসেবে আমার টেস্ট পেপারে দেওয়া আছে হ্যাজ হি। তো হ্যাজ হি কিভাবে হয়? We see that Masum has little knowledge. লিটল নলেজ। Gap, যা কিছু থাকুক doesn't matter. জি ভাইয়া। We see that. That ছিল নাকি ছিল না? ভাইয়া আছে দ্যাট। আচ্ছা, তাহলে এখানে মেইন ক্লজ কে? ভাইয়া উই সি। তাহলে বলো কি হবে? প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল যদি হয় তাহলে প্রেজেন্ট সিম্পলে উই এর সাথে কাকে নেই? অক্সিলারি ডু না ডাজ? কোনটা? ডু আছে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে নেগেটিভ, তাহলে কি হবে? ডোন্ট উই। ডোন্ট উই। হ্যাঁ, জি ভাইয়া। ক্লারিফাইড? ভাইয়া ভাইয়া হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন ছিল, উই হোপ দ্যাট নোবডি উইল ডিরেইল ফ্রম দ্য রাইট পাথ। তো এটার অ্যান্সার টেস্ট পেপারে দেওয়া আছে উইল দে। তো ভাইয়া এটা উইল দে কিভাবে হলো? উই হোপ দ্যাট গ্যাপ কিছু একটা আছে, ডাজন্ট ম্যাটার। তাহলে উই হোপ প্রেজেন্ট সিম্পল একই স্ট্রাকচার, ডোন্ট উই হবে। ও আচ্ছা ভাইয়া। জি ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ভাইয়া ইউ। আসসালামু আলাইকুম। নেক্সট সাদমান। সাদমান, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। ভাইয়া, ইয়েস, শুনতে পাচ্ছি সবাই, তুমি বলো। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা বই আছে, সেখানে লেখা আছে উই ইট টু লিভ। এটা যখন আমরা কমপ্লেক্স করি তখন এখানে লেখা আছে উই ইট ইন অর্ডার দ্যাট উই মে লিভ একটা, আরেকটা বলা আছে উই ইট সো দ্যাট উই মে লিভ। এখন কি দুটাই লেখা যাবে? সো দ্যাটটা অ্যাপ্রোপ্রিয়েট, ওইটা কারেক্ট হতে পারে, বাট ইন অর্ডার টু টা অ্যাপ্রোপ্রিয়েট না, হ্যাঁ? অ্যাপ্রোপ্রিয়েট এবং কারেক্টের মধ্যে ডিফারেন্স আছে। কোনটা? সব অ্যাপ্রোপ্রিয়েট জিনিস কিন্তু কারেক্ট, বাট সব কারেক্ট জিনিস অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাকে অ্যাকসেপ্ট করবা, সো দ্যাট দিয়ে করবা। কমপ্লেক্স হলে সো দ্যাটে নিয়ে আসবা। ইন অর্ডার টু হচ্ছে
ইন অর্ডার টু হচ্ছে একটা ফ্রেজ, যে তাহলে ভাই ফ্রেজটার উদ্দেশ্য বোঝায়, আর টু এবং ইন অর্ডার টু মিনিং সেম এক্সপ্রেশনে যায়, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট ফারদিন। ফারদিন তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা ভাইয়া, যে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল, এটা ট্যাগ কোশ্চেন কি হবে? এখন একটু ঘোরাও সেন্টেন্সটাকে। হি ইজ অনেস্ট ইজ দ্যাট ইজ নন টু অল, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে মেইন ক্লজ কে হলো? হি ইজ অনেস্ট, তাহলে কি হবে এটাকে একটু বলো। হির সাথে ইজ আছে। তাহলে ইজেন্ট হি। হুম তাহলে ওই যে আনসার পেপারে দিছিল যে ইজ নট ইট। আচ্ছা, তার মানে দ্যাট কে মেইন ক্লজ হিসেবে ধরছে, তাহলে ওখানে কি দ্যাট ছিল নাকি ছিল না, তুমি শিওর? দ্যাট ছিল। ওকে, বাবলা এরকম কি ছিল বা থাকার কথা? ভাইয়া কোয়েশ্চেন এটাই ছিল, উত্তর দিলে মনে হয় ভুল থাকতে পারে ভাইয়া। ওকে, এখন যেটা বললাম এটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। নেক্সট সাগর। সাগর তোমাকে পারমিশন দেওয়া আছে, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আচ্ছা সাদকে পারমিশন দেওয়া আছে, তুমি কোশ্চেন করতে পারো। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। কোশ্চেন করো। ভাইয়া, পাস্ট লেকচারে ভাইয়া যে রেকর্ডটা থাকার কথা সেটা তো ভাইয়া আমার এখানে আসে না, লোডিং হয় বাট আসে না। আচ্ছা তাহলে তোমার ইন্টারনেট সমস্যা, লোডিং হয় আসে না মানে তো তোমার ইন্টারনেট সমস্যা। না ভাইয়া, মানে আসেই না কোনোটাই। ভিডিও কি মানে প্লে 0 হয় না? মিনিট থাকে আর কি, মানে লোডিং হইলে আসার কথা থাকলে তো ভাই ওখানে টাইমটা শো করতো। আচ্ছা তুমি হচ্ছে গিয়া আমি আমি আমার নাম্বারটা দিছিলাম না, তুমি হচ্ছে গিয়া ক্লাস শেষে আমাকে একটা ফোন দিও। জি ভাইয়া, তুমি ক্লাস শেষে আমাকে একটা ফোন দিও, তোমাকে নাম্বার দিয়েছিলাম না, তুমি নাম্বারটা নিছো না চ্যাটে? এর আগের দিন একটা নাম্বার দিছিলাম, একটা আচ্ছা নাম্বার ভাই। দিছিলাম, তুমি ওই নাম্বারে আচ্ছা, ফোন দিও। ব্রাঞ্চ অফিসে ফোন দিলে হবে না? তুমি আমাকে ফোন দিও, বলতে পারো, তুমি আমাকে ফোন দিও, আমি এটা দেখবো। নাম্বারটা তো ভাইয়া, ফোন নাম্বারটা তো ভাইয়া নাই আমার কাছে। তুমি নাম্বারটা নেও নাই? আচ্ছা আমি না ভাইয়া। চ্যাট বক্সে আবার দিয়ে দিচ্ছি, তুমি ওটা রাখো। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আর একটা কোয়েশ্চেন নেই ভাই, টাইম। লাস্ট কোশ্চেন। লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা ভাই লাস্ট কোশ্চেন। আচ্ছা শ্রেয়া তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ভালো, কোশ্চেন করো। স্যার কোশ্চেনটা হলো ওকে, তারপর একটা কমা ছিল, তারপর বাট মাই টিচার্স হেল্প মি আ লট এন্ড মাই প্যারেন্টস লেট মি স্টাডি হাউ আই ওয়ান্টেড। এটা আমি ডিডেন্ট দিয়েছি, এটা কি হয়েছে? এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, তোমার হচ্ছে এন্ড এর পরে দেখবা আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। সো প্রথম কথা, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমটা বাদ দিয়ে আমরা পরেরটায় চলে যাব, তাহলে পরে আবার গেলে আমরা দেখতে পাচ্ছি একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। ওই কমপ্লেক্স সেন্টেন্সটা হাউ দিয়ে যেটা শুরু হয়েছে সেটা সাবঅর্ডিনেট। তাই তুমি আমাকে কাইন্ডলি বলো এন্ড এর পরের পার্টটুকু কি, এন্ড এর পরে কোন অংশটুকু এন্ড বলেছো? এর পরে পার্ট ছিল মাই প্যারেন্টস লেট মি স্টাডি হাউ আই ওয়ান্টেড। লেট মি স্টাডি, তাহলে মাই প্যারেন্টস লেট মি স্টাডি, তাহলে এটা লেট তো পাস্ট টেন্সেই থাকার কথা। আর এন্ড এর আগে কোন টেন্স ছিল বলো তো? এন্ড এর আগে পাস্ট টেন্স ছিল। হ্যাঁ, তার মানে লেটটা এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে অ্যানসারটা হবে হচ্ছে তোমার ডিডেন্ট দে। জি স্যার, ওই যে স্যার আমি এটাই দিয়েছিলাম, আসলে আমি একটা আন্দাজে দিয়েছিলাম, তো তার জন্য আমি একটু জিজ্ঞেস করলাম। হ্যাঁ ঠিক আছে, ডিডেন্ট দে হবে অ্যানসার এটা। আর স্যার মাসুদ স্যারের সাথে একটু কথা বলতাম। হ্যাঁ শিওর। হ্যালো, বলো। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলো। হ্যালো তুমি স্যার। হ্যাঁ বলো শ্রেয়া বলো। স্যার পজিশনটা কিভাবে দেয় স্যার? আমি বলতে চাইতেছিলাম, আসলে আমার আম্মু অনেকবার বলতেছিল, তো সেই জন্য বলতেছি যে ফার্স্ট যদি হয়, হাইয়েস্ট মার্ক যদি হয় তাহলে সেটা, যেমন আমি পজিশন আসলো 1, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তো পয়েন্টে নাম্বারটা হয় না, তাহলে যদি আমি 14 পাইলাম তাহলে আমার পজিশনটা 27 অথবা 28 কিভাবে যায়? তাহলে ওটা সেকেন্ড হওয়ার কথা না?
না, আমি তোমাকে ব্যাপারটা বুঝাই দেই। ধরো তোমার হচ্ছে 15-র ভিতরে 14 পাইছো তুমি, যারা 15 পাইছে সবাই ফার্স্ট, কিন্তু 15 জন হচ্ছে তোমার 15 পাইছে, তাহলে বলো তুমি কি সেকেন্ড হবা নাকি 15 জনের পরে যাবা তুমি, বলো? বুঝছো? মানে টাই যখন হয় ওইখানে সবাই টাই। ধরো ফার্স্ট হইছে 100 জন, তার ফার্স্টে থেকে 1 নাম্বার যে কম পাবে সে 100 জনের পরে চলে যাবে না? তাহলে তার পজিশন কত হবে? 101 হবে মিনিমাম। ব্যাপারটা এরকম। তুমি যদি 14 পেয়েও ধরে নাও তুমি হচ্ছে 28তম হইছো, তাহলে ধরে নিবা তোমার থেকে বেশি পাইছে হচ্ছে 27 জন, তার মানে 15তে 15 পাইছে 27 জন। ক্লিয়ার কথা? জি স্যার, আমার এইটাই ধারণা ছিল, তাই এটা ক্লিয়ার করলাম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। এই ঠিক আছে তোমরা তাহলে? তোমরা কি সবাই এই প্রথম ক্লাস করছো নাকি? এই উদ্ভাসে স্যার বলার কোনো নিয়ম নাই, এগুলো সব ভাইয়া বলে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, মানে একজনের মধ্যে একটা কোশ্চেন ছিল, আমরা এই কোশ্চেনটা নিয়ে শেষ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলো, কোশ্চেন্স করো। আচ্ছা আচ্ছা মুমতাহিনা, তোমাকে আমি আবার পারমিশন দিচ্ছি, তুমি প্রশ্ন করো। আচ্ছা ভাইয়া, হুম ভাইয়া আমাদের টিচার একটা রুলস করিয়েছিল যে হচ্ছে স্কুলে যে থিংক, হোপ, সাপোজ, গেজ এরকম কয়েকটা ভার্ব থাকলে তখন ট্যাগ হচ্ছে তার সাবঅর্ডিনেট ক্লজকে ফলো করে। তো ভাইয়া এই রুলটা কি ঠিক আছে নাকি ভুল? এটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লোকাল রুল। মানে সত্যি কথা বলতে 9-10-এ অনেক টিচারই এই নিয়মটা পড়ায়, কিন্তু এরকম আসলে কোনো নিয়ম নাই। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের নিয়মটাকে আসলে ফলো করি। তো তোমরা এখন যদি ওই নিয়মটা পড়ো খুব একটা কাজে দিবে না, কারণ পরবর্তী যখন তোমরা বিশ্ববিদ্যালয়ের জন্য বা কলেজের জন্য পড়াশোনা করবা এই নিয়মেই আসতে হবে। তো স্কুল পর্যায়ে তোমাদের টিচার ওটা বলতেই পারে যে থিংক, নো, এটা আমিও শুনেছি, কারণ আমিও তো মানে পড়াশোনা করে আসছি, খুব বেশি দিন হয় নাই। আবার পড়ানোর সুবাদে জি অনেক ভাইয়া। স্টুডেন্টের সাথে কথা হয়, কিন্তু আসলে এটা আমাদের নিজেদের দেশে বানানো একটা নিয়ম। সো এটা অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম না আসলে। ঠিক আছে, স্কুলে যদি লিখতে বলে স্কুলে লিখতে পারো, জি ভাইয়া, থ্যাংক ইউ। বোর্ড পরীক্ষায় লিখো না। আর হচ্ছে এটাকে সঠিক বলে বিশ্বাস করিও না, এটাই হচ্ছে এই যে সাজেশন। কিছু বই আছে না, গার্বেজ মার্কা বই, চৌধুরী এন্ড হুসাইন একটা গার্বেজ, তারপরে হচ্ছে এই গার্বেজ গুলা পড়বা আচ্ছা না। ভাইয়া, ভাইয়া ইংলিশের জন্য ভালো বই কোনটা? মানে আমি গ্রামারের জন্য আমাদের। আমি সারা জীবন ওই যে বাইরের বই পড়েছি, তোমরা বাইরের বই পড়ো, হাই স্কুল ইংলিশ এন্ড গ্রামার বাই রেন এন্ড মার্টিন, ওটা পড়ো। হ্যাঁ জি ভাইয়া, ওটা আমার কাছে আছে ভাইয়া, থ্যাংক ইউ এটা আমাদের সাজেস্ট করার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আমরা নেক্সট ক্লাসে আসসালামু চেষ্টা আলাইকুম করব ভাইয়া। তোমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল বইগুলো একটা লিস্ট দেওয়ার জন্য, যেটা আমরা অ্যাডমিশনে দেই, অ্যাডমিশনের টাইমে। সো অনেকেরই এখন বেসিক বিল্ড আপ করার টাইম, সো বইগুলো দিলে বইগুলো কালেকশনে রাখতে পারো, মানে একটু মাঝে মাঝে সময় সুযোগ হলে পড়তে পারো। সো নেক্সট ক্লাস আমরা দিব ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হয়ে যাবে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। সবাই একটু পোল আনসার দাও। আর হচ্ছে তোমাদের অনেকে হচ্ছে তোমাদের মেরিট পজিশনটা তোমরা দেখতে পারো না। মেরিট পজিশনটা হচ্ছে তোমাদের রেজাল্ট, তোমাদের পরীক্ষা দেওয়ার পরে তোমরা ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমাদের মেরিট পজিশনটা দেখা যাবে। ওখানে তোমাদের উপরে দেখবা বলা তোমাদের টোটাল মার্ক এবং কি তোমাদের মেরিট পজিশনটা দেওয়া থাকে, এখান থেকে তোমরা দেখে নিবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।